টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সর্বাণী ম্যাম থাকছি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে। কি সেই অধ্যায়? অধ্যায়টি হলো জৈবনিক প্রক্রিয়া। তোমাদের সুবিধার জন্য এই অধ্যায়টিকে আমি কতগুলি অংশে ভাগ করেছি। আজকে যে অংশের প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করব সেটা হলো বিভিন্ন প্রাণীর শ্বাসঙ্গ ও শ্বসন কৌশল। পরীক্ষায় সম্ভাব্য সমস্ত রকমের প্রশ্ন নিয়ে এই ভিডিওয়ে আমি আলোচনা করব। এর বাইরে না কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে, না আলাদা করে তোমাদের কোনো কিছু পড়ার দরকার পড়বে। তাহলে কি আমরা বলতেই পারি মানে বইয়ে আর কোনো মানে নেই, দরকার নেই কোনো সহায়িকা বইয়ের সহায়তার। পরীক্ষার প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য কিন্তু যথেষ্ট হবে। আমি ধরে নিচ্ছি তোমাদের হয়তো এই অধ্যায়টা বিদ্যালয়ে কিংবা গৃহশিক্ষকের কাছে কিংবা হয়তো বাড়িতে নিজেরা পড়ে ফেলেছো। আর যদি না পড়ে থাকো চিন্তার কোনো কারণ নেই, টিউটোপিয়ার লার্নিং অ্যাপ থেকে এই অধ্যায়ের ভিডিওগুলোকে ভালো করে দেখে নাও। সেখানে খুব সুন্দর সহজ সরল ভাষায় এই অধ্যায়ের পুরো কনসেপ্টটাকে বোঝানো আছে। আরেকটা বিষয় হলো যে এই অধ্যায়টাকে খুব সুন্দর করে অ্যানিমেশন গ্রাফিক্সের মাধ্যমে বোঝানো আছে, যেটা তোমরা একবার দেখে নিলেই তোমাদের পুরো অধ্যায়ের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি বলবো আগে এই অধ্যায়ের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নাও, তারপরে আমার এই প্রশ্ন উত্তরের ভিডিওটাকে দেখো, তাহলে কিন্তু তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তাহলে আমি ধরে নিচ্ছি তোমাদের এই অধ্যায়টা বাড়িতে পড়া। তাহলে চলো এবার দেখে নিই এই অধ্যায় থেকে পরীক্ষাতে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথম দেখে নিই, দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মানে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের 4টে করে অপশান থাকবে, তার মধ্যে থেকে যেটা সঠিক সেটাকে নির্বাচন করে লিখতে হবে। এটার মার্কস হচ্ছে 1 মার্কস। নেক্সট থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন VSAQ। এর নাম্বারও কিন্তু 1 মার্কসের হয়। এর মধ্যে যেমন ধরো দেখবে শূন্যস্থান পূরণ করো, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো, বেমানান বা বিশ্বদিশ লেখো, সম্পর্ক নির্ণয় করো, দু একটি শব্দে বা বাক্যে উত্তর দাও, এরকম ধরনের প্রশ্ন পাবে। আর কি আছে? সংক্ষিপ্ত প্রশ্নাবলী SAQ, মানে আরেকটু ব্রড ধরনের কোশ্চেন, যেটা 2 নম্বর বা 3 নম্বরের হয়ে থাকে। আর কি আছে? আর আছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা LAQ। এটা হয় 3 নম্বর বা 5 মার্কসে, অর্থাৎ 3 বা 5 নম্বরের হয়ে থাকে, যার মধ্যে দেখবে ব্রড কোশ্চেন থাকবে, ছবি আঁকা থাকবে, পার্থক্য লেখো, স্তম্ভ মেলাও, এই ধরনের প্রশ্ন পাবে। তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটাকে প্রশ্নের ধরন অনুযায়ী পর্বভাগে এমনভাবে সেট করেছি যে এই ভিডিওর নিচের টাইম লাইনে তোমরা ঠিক প্রশ্নের ধরন অনুযায়ী যে পর্বভাগটাকে দেখতে চাও ভিডিওটাকে ড্র্যাগ করে নিয়ে সেই পর্বটাকে কিন্তু দেখে নিতে পারবে এবং তোমাদের খুঁজতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তাহলে চলো এবার আমরা চলে আসি আমাদের প্রথম যেটা, সেটা হলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর। তার এটার প্রত্যেকটার মান হচ্ছে 1 নাম্বার করে। তার মানে কি মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন। কোশ্চেনেতে তোমাদের 3টে বা 4টে করে অপশান দেওয়া হবে, তার মধ্যে থেকে যে উত্তরটা সঠিক সেটাকে তোমাদের নির্বাচন করে লিখতে হবে। তো চলো প্রথম প্রশ্ন দেখে নিই। শ্বসন কি ধরনের বিপাক, অর্থাৎ শ্বসনকে আমরা কি ধরনের বিপাক প্রক্রিয়া বলবো? বলছে অপচিতিমূলক, উপচিতিমূলক, অপচিতি ও উপচিতিমূলক, নাকি এদের কোনোটিই নয়। তো প্রথমে জানতে হবে শ্বসন কি ধরনের প্রক্রিয়া। শ্বসনে দেখা যায় গ্লুকোজের সাথে অক্সিজেন যুক্ত হয় এবং গ্লুকোজটাকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কি তৈরি করে? প্রচুর পরিমাণে শক্তি বা এনার্জি তৈরি করছে, যেটা উদ্ভিদ বা যে কোনো প্রাণীর বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় কাজে কিন্তু সাহায্য করে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কি হচ্ছে, যে কোষের যে প্রোটোপ্লাজম তার শুষ্ক ওজন কিন্তু হ্রাস পায় বা কমে যায়। তাহলে এটা হচ্ছে একটি অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, যেখানে দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, কোন জৈবিক প্রক্রিয়ায় জীব অক্সিজেনকে গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে?
প্রথমে আছে কি সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কি হয়, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেনকে ত্যাগ করে, তাহলে এই প্রক্রিয়াটি হচ্ছে না। নেক্সট আছে কি শ্বসন। শ্বসনে আমরা দেখতে পাই অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, তাহলে সঠিক উত্তর কি হবে শ্বসন। শোষণ বা পুষ্টিতে কিন্তু এই ধরনের কোনো কিছু লাগছে না, তাহলে সঠিক উত্তর পেলাম শ্বসন। পরের প্রশ্ন দেখো, কোনটি শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য নয়, অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য হবে না। কি বলেছে দেখো, পরিবেশের সাথে নিবিড় যোগাযোগ, শুষ্ক শ্বাসতল, উচ্চ রক্ত প্রবাহ, নাকি পাতলা পর্দার মতন গঠন। তাহলে সঠিক উত্তর কি হবে, শুষ্ক শ্বাসতল, যেটা শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য নয়। নেক্সট প্রশ্ন দেখব, উদ্ভিদের প্রধান শ্বাস স্থান, অর্থাৎ উদ্ভিদের প্রধান শ্বাস অঙ্গ বা কোন স্থান থেকে শ্বসন সম্পন্ন হয় সেটা কি হবে, পাতার পত্ররন্ধ্র, কাণ্ডে, মূলে, না সব সজীব কোষে। কোথায় হয়, শ্বাসস্থান হচ্ছে পাতার পত্ররন্ধ্র, যেখানের মাধ্যমে দেখা যায় যে উদ্ভিদ কি করে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন গ্যাসের আদান প্রদান করতে পারে। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের কোন অঙ্গাণু কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে এবং কোন অঙ্গাণু অক্সিজেনকে বর্জন করে। তাহলে কোন অঙ্গাণু জানতে চেয়েছে, এখানে কি আছে দেখো, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এবং স্টোমাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্গাণু হিসাবে স্টোমাটা হচ্ছে না, তাহলে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এই তিনটির মধ্যে কোনটা হবে। দেখো বলছে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে। কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ কখন শোষণ করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সঙ্গে কোন অঙ্গাণু জড়িত, ক্লোরোফিল বা ক্লোরোপ্লাস্ট। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন দেখো, শ্বাসমূল দেখা যায়, শ্বাসমূল কোথায় দেখা যায়। বলছে পদ্মে, সুন্দরীতে, ধানে, নাকি ফণি মনসায়। তাহলে শ্বাসমূল আমরা কোথায় পাই, ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে। তাহলে উদাহরণ কি হবে, সুন্দরীতে। পরের প্রশ্ন দেখো, দেহতল শ্বাস অঙ্গরূপে কাজ করে। তাহলে কোন, এখানে চারটে প্রাণীর নাম দিয়েছে, কোন প্রাণীতে শ্বাস অঙ্গরূপে দেহতল কাজ করে। কি কি আছে দেখো অপশানে, হাইড্রা, পতঙ্গ, সমুদ্র শসা আর মাছ। তাহলে কার হবে, হাইড্রা। পরের প্রশ্ন দেখো, পতঙ্গের দেহে সর্বাধিক শ্বাস ছিদ্রের সংখ্যা, অর্থাৎ পতঙ্গের দেহে যে শ্বাস ছিদ্র থাকে তার সর্বাধিক সংখ্যা কত হতে পারে, 4 জোড়া, 6 জোড়া, 8 জোড়া, 10 জোড়া। সব থেকে বেশি হতে পারে কিন্তু 10 জোড়া, মানে 20টা। পরের প্রশ্ন দেখো, নিচের কোন প্রাণীর প্রধান শ্বাস অঙ্গ ত্বক, অর্থাৎ ত্বকের মাধ্যমে কে শ্বাস প্রশ্বাস বা শ্বসন কার্য সম্পন্ন করে, আরশোলা, চিংড়ি, কেঁচো, না মাকড়সা। তাহলে কি হবে, দেখো এখানে উত্তর হবে কেঁচো। তাহলে কেঁচো হলো এমন একটা প্রাণী যার শ্বাস অঙ্গ হলো ত্বক। পরের প্রশ্ন দেখো, আরশোলার শ্বাস অঙ্গ হলো, আরশোলার শ্বাস অঙ্গ কোনটা, ফুলকা, ত্বক, ফুসফুস, নাকি ট্রাকিয়া। আরশোলা কি পতঙ্গ শ্রেণীর, তাহলে তাদের শ্বাস অঙ্গ কি, ট্রাকিয়া। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, ট্রাকিয়া। পরের প্রশ্ন দেখো, বইফুলকা বা বুকগিল দেখা যায় ড্যাশ প্রাণীতে। বইফুলকা বা বুকগিল কোথায় দেখা যায়, বলছে বিছে, রাজকাঁকড়া, মাকড়সা, নাকি শামুক। আমরা দেখতে পাই রাজকাঁকড়াতে কিন্তু বুকগিল বা বইফুলকা দেখতে পাই। পরের প্রশ্ন দেখো, বহিঃফুলকা দেখা যায়, অর্থাৎ ফুলকাটাকে বাইরে থেকে দেখা যায় কোন প্রাণীতে, ব্যাঙাচি, মাছ, ব্যাঙে, নাকি কোনোটি নয়। তাহলে বহিঃফুলকা আমরা দেখতে পাই ব্যাঙাচিতে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে, অপশান এ। পরের প্রশ্ন দেখো, জলজ পরিবেশের উপযোগী শ্বাস অঙ্গ হলো, অর্থাৎ জলের মধ্যে যারা থাকে যে সকল প্রাণীরা তাদের শ্বাস অঙ্গ কি হতে পারে, ফুলকা, ফুসফুস, শ্বাসনালী, নাকি বই ফুসফুস। কি হবে, ফুলকা, যার সাহায্যে ওরা জলের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে। পরের প্রশ্ন দেখো, মানুষের শ্বাস অঙ্গের নাম, মানুষ কিসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, ফুলকা, ফুসফুস, বুকগিল, না ট্রাকিয়া। আমরা সবাই জানি স্তন্যপায়ী প্রাণী মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়, অর্থাৎ যাদের শ্বাসযন্ত্রটা নলের মতন, কাদের দেখা যায়, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, নাকি রুই মাছ। আমরা কাদের দেখতে পাই,
শিঙি মাছের ক্ষেত্রে দেখা যায় নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র। পরের প্রশ্ন দেখো, শ্বাসবৃক্ষ দেখা যায় যে মাছের দেহে, অর্থাৎ কোন মাছের দেহে শ্বাসবৃক্ষ দেখা যায়? কই, শিঙি, মাগুর নাকি রুই? সঠিক উত্তর হবে মাগুর মাছে। পরের প্রশ্ন দেখো, ফুসফুসের গঠনগত একক কি? ফুসফুসের গঠনগত একক প্লুরা, ব্রঙ্কাস, অ্যালভিওলাস নাকি ফুলকা? সঠিক উত্তর হবে অ্যালভিওলাস। অ্যালভিওলাসকে আমরা কি বলি? ফুসফুসের গঠনগত ও কার্যগত একক। পরের প্রশ্ন দেখো, মানুষের বাম ফুসফুসের খণ্ডকের সংখ্যা, অর্থাৎ মানুষের বাঁ দিকে যে ফুসফুস আছে তাতে খণ্ডকের সংখ্যা কত? 2, 3, 1 নাকি 4? সঠিক উত্তর হবে 2, অর্থাৎ দুটো খণ্ডকযুক্ত বাঁ দিকের ফুসফুস থাকে মানুষের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, ফুসফুসীয় ধমনীর বিস্তার হলো, অর্থাৎ ফুসফুসীয় ধমনী কোথা থেকে কোন পর্যন্ত থাকে? বলছে বাম নিলয় থেকে ফুসফুসে, ডান নিলয় থেকে ফুসফুসে, ফুসফুস থেকে বাম অলিন্দে নাকি ফুসফুস থেকে ডান অলিন্দে? সঠিক উত্তর হবে ডান নিলয় থেকে ফুসফুসে। পরের প্রশ্ন দেখো, গ্লটিসের তরুণাস্থি নির্মিত ঢাকনাকে কি বলা হয়? গলবিল, এপিগ্লটিস, ফ্যারিংস নাকি ল্যারিংস? তাহলে তরুণাস্থি নির্মিত ঢাকনাকে আমরা কি বলবো? এপিগ্লটিস। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। পরের প্রশ্ন দেখো, প্রশ্বাস ক্রিয়াতে বহিস্থ ইন্টারকস্টাল পেশি প্রসারিত হয়, শ্লথ হয়, সংকুচিত হয় নাকি কোনোই পরিবর্তন হয় না? তাহলে কি হচ্ছে? প্রশ্বাস প্রক্রিয়া যখন ঘটে তখন বহিস্থ ইন্টারকস্টাল পেশি কিন্তু সংকুচিত হয়ে যায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন দেখো, ডায়াফ্রাম সংকুচিত হলে, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন কি হয়? প্লুরা গহ্বরের চাপ কমে যায়, অ্যালভিওলাই সংকুচিত হয়ে যায়, উদর গহ্বর প্রসারিত হয় নাকি শ্বাসকার্য বন্ধ হয়ে যায়? যখন ডায়াফ্রাম সংকুচিত হয় তখন উদর গহ্বর প্রসারিত হয়। সঠিক উত্তর তাহলে কি হবে? অপশন সি। পরের প্রশ্ন দেখো, বিশ্রামকালীন অবস্থাতে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি মিনিটে, অর্থাৎ 1 মিনিটে শ্বাসকার্যের হার কত হবে? যখন একটা মানুষ বিশ্রাম অবস্থায় থাকে তখন প্রতি মিনিটে তার শ্বাসকার্যের হার কত হবে? 100 বার, 5 বার, 12 থেকে 20 বার নাকি 20 থেকে 25 বার? সঠিক উত্তর হবে 12 থেকে 20 বার। পরের প্রশ্ন দেখো, এমফাইসিমা রোগ দেখা যায়। এমফাইসিমা কি? একটা রোগ। কোথায় দেখা যায়? বৃক্কে, হৃৎপিণ্ডে, ফুসফুসে নাকি যকৃতে? তাহলে কি হবে? এটা কিন্তু একটা শ্বাস প্রশ্বাস জনিত বা শ্বসন ক্রিয়ার ব্যাঘাত জনিত এক প্রকার রোগ। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? ফুসফুসে। পরের প্রশ্ন দেখো, ফুসফুসের যে রোগে বায়ুথলির স্থিতিস্থাপকতা বা শ্বসনতল হ্রাস পায় সেটা কি? সেটা বলছে ক্যান্সার, ব্রঙ্কাইটিস, এমফাইসিমা নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে এমফাইসিমা। পরের প্রশ্ন দেখো, ধূমপানের ফলে ক্রোম শাখায় প্রদাহ সৃষ্টি হয় যে রোগে, সেটা কি? কথা ক্রোম শাখাতে আমরা এক প্রকার জ্বালা বা প্রদাহ দেখতে পাই, সেটা কি হবে? এমফাইসিমা, ফুসফুসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস নাকি কোনোটি নয়? যখন ক্রোম শাখা বা ক্লোম শাখায় প্রদাহ হয় তখন সেটা কিসের সাথে সম্পর্কিত? ব্রঙ্কাইটিস রোগের ফলে হয়ে থাকে। তাহলে এই আমরা এতগুলো এমসিকিউ প্রশ্ন দেখলাম। পরীক্ষায় যত রকমের এমসিকিউ আসতে পারে সবটা নিয়েই কিন্তু এখানে আলোচনা করলাম। এবারে তোমরা বলো তো, এই যে এতগুলো এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো, এর মধ্যে থেকে তোমরা কে কতগুলোর সঠিক উত্তর করতে পেরেছো? যদি বেশি প্রশ্নের সঠিক উত্তর না করতে পারো তাহলে কিন্তু বুঝতে হবে তোমাদের প্রিপারেশনের ঘাটতি আছে। কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট তো আমাদের করতেই হবে। তার জন্য কি করতে হবে? আমাদের প্রিপারেশনটাকে সঠিকভাবে চালনা করতে হবে এবং তার জন্য মেনটেন করতে হবে স্টাডি ফ্লো। এই স্টাডি ফ্লোটা কি চলো একবার আমরা দেখে নিই। ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড।
আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো, আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়ার লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবে তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। তাহলে স্টাডি ফ্লোটা কি জিনিস আমরা দেখে নিলাম। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে স্টাডি ফ্লো। এবার চলে আসি আমরা ভিএসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। প্রথম আমরা কি দেখব? শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে ড্যাশ নামক ছিদ্র থাকে। কি ছিদ্র থাকে? লেন্টিসেল। লেন্টিসেল নামক ছিদ্র থাকে। পরের প্রশ্ন দেখো, ড্যাশের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো, অর্থাৎ কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালাতে পারে? সেটা কি হবে? দেহত্বক। দেহত্বক এর সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো। পরের প্রশ্ন দেখো, শীতঘুমের সময়ে ব্যাং সিক্ত ড্যাশের সাহায্যে শ্বাসকার্য চালায়। কিসের সাহায্যে চালায়? সিক্ত ত্বকের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, ট্রাকিয়া ড্যাশ শ্রেণীর প্রাণীদের শ্বাসঅঙ্গ, অর্থাৎ ট্রাকিয়া কোন শ্রেণীর প্রাণীদের শ্বাসঅঙ্গ? আমরা সাধারণত আরশোলা বা ফড়িং এদের শ্বাসঅঙ্গ দেখে থাকি ট্রাকিয়া। তাহলে কোন শ্রেণীর হলো? পতঙ্গ শ্রেণীর। পতঙ্গ শ্রেণীর শ্বাসঅঙ্গ হলো ট্রাকিয়া। পরের প্রশ্ন দেখো, চিংড়ির শ্বাসঅঙ্গ হলো ড্যাশ। চিংড়ির শ্বাসঅঙ্গের নাম কি? বইফুলকা। বইফুলকা বা বলতে পারি বুকগিল। পরের প্রশ্ন দেখো,
ফুসফুসের আবরণকে ড্যাশ বলে। ফুসফুসের আবরণকে আমরা কি বলবো? ফুসফুসের আবরণকে আমরা বলবো প্লুরা। নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশকে অ্যাডামের আপেল বলে। কাকে বলে অ্যাডামের আপেল? ল্যারিংসকে। ল্যারিংসকে আমরা অ্যাডামের আপেল বলে থাকি। পরের প্রশ্ন দেখো, মানুষের বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মাঝে ড্যাশ নামক শ্বাসপেশি বর্তমান। কোন পেশি থাকে? ডায়াফ্রাম, বা এটাকে বলতে পারি মধ্যচ্ছদা। পরের প্রশ্ন দেখো, ফুসফুসে ড্যাশ ধমনী প্রবেশ করে। তাহলে ফুসফুসে কি ধরনের ধমনী প্রবেশ করে? সেটা হলো ফুসফুসীয় ধমনী। নেক্সট প্রশ্ন দেখো, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা ড্যাশ লিটার। অর্থাৎ একটা ফুসফুস কতটা পরিমাণে ম্যাক্সিমাম বায়ু ধারণ করতে পারে? সাধারণত আমরা দেখে থাকি 5 লিটার বায়ুকে ধারণ করতে পারে, তবে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। নেক্সট প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। তার মানে কি? এবার আমরা একটা সেন্টেন্স দেখব, সেই সেন্টেন্সটা সত্য অর্থাৎ ট্রু নাকি ফলস সেটা আমাদের নির্বাচন করে লিখতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, উদ্ভিদের বিষমপৃষ্ঠ পাতার উভয় ত্বকে পত্ররন্ধ্রের সমান উপস্থিতি লক্ষ্য করা যায়। বিষমপৃষ্ঠ পাতা কি? যার ওপরতল এবং নিম্নতল কিন্তু আলাদা রকমের হয়। বিষমপৃষ্ঠ পাতার উভয় ত্বকে বলছে পত্ররন্ধ্রের সমান উপস্থিতি লক্ষ্য করা যায় না, নিম্ন ত্বকে আমরা কিন্তু সব থেকে বেশি পত্ররন্ধ্র দেখে থাকি। তাহলে এটা কি হবে? মিথ্যা বাক্য। পরের প্রশ্ন দেখো, অ্যামিবা হাইড্রা দেহতল দিয়ে অভিস্রবণের মাধ্যমে শ্বাসকার্য চালায়। একদম বলা যেতে পারে অ্যামিবা হাইড্রা দেহতল দিয়েই কিন্তু শ্বাসকার্য চালায়, কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল। কি? অভিস্রবণের মাধ্যমে বলছে। এটা কিসের মাধ্যমে হবে? ব্যাপনের মাধ্যমে। ব্যাপনের মাধ্যমে। তাহলে এটা কি হলো? একদম মিথ্যা একটি বাক্য। তাহলে তোমাদের কি করতে হবে? সেন্টেন্সটাকে ভালো করে পড়ে নিয়ে প্রত্যেকটা শব্দ দেখে নিয়ে তবেই কিন্তু অ্যান্সার করবে। কারণ এই যে যেমন ধরো এরকম একটা সেন্টেন্স দেওয়া হলো, সেখানে কিন্তু দেহতল দিয়ে বললে আমরা কিন্তু সত্য বলে ধরে নেব, কিন্তু কিসের মাধ্যমে? অভিস্রবণের মাধ্যমে কিন্তু নয়। তাহলে কি হবে? ব্যাপনের মাধ্যমে। তাহলে সেন্টেন্সটা কি হলো? মিথ্যা। পরের বাক্য দেখো, তারা মাছের ত্বক হলো শ্বাসঅঙ্গ। তারা মাছের স্কিন বা যে ত্বক সেটা হলো তার শ্বাসঅঙ্গ। এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, টিনিয়া বা ফ্যাসিওলা এদের শ্বাসঅঙ্গ হলো ত্বক। এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, জেলিফিশ, হার্মিফোরা ও বোড়োর শ্বাসঅঙ্গ হলো ট্রাকিয়া। বলছে জেলিফিশ বা হর্মিফোরা বা বোড়ো যার শ্বাসঅঙ্গ কি? ট্রাকিয়া। না, এটা মিথ্যা বাক্য। কারণ এদের শ্বাসঅঙ্গ কি? এরা দেহ ত্বকের মাধ্যমে কিন্তু দেখা যায় যে শ্বাস অঙ্গ এদের বা শ্বাস প্রশ্বাস নিতে পারে। তাহলে ট্রাকিয়া কাদের শ্বাসঅঙ্গ? ট্রাকিয়া হলো পতঙ্গ শ্রেণীর শ্বাসঅঙ্গ। তাহলে এই বাক্যটা কি? মিথ্যা বাক্য। পরের সেন্টেন্স দেখো, স্পাইরাকাল পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসকার্যে সাহায্য করে। স্পাইরাকাল হলো পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাস ছিদ্র। তাহলে এটা কি হলো? সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, মাছের শ্বাসঅঙ্গ হলো ফুসফুস। মাছের শ্বাসঅঙ্গ বলছে ফুসফুস। এটা কিন্তু ফুসফুস হবে না, কি হবে? ফুলকা। তাহলে এই সেন্টেন্সটা কি? মিথ্যা। পরের সেন্টেন্স দেখো, বায়ুথলি পাখির ফুসফুসের সাথে যুক্ত থাকে। অর্থাৎ বলছে পাখি বা পক্ষী শ্রেণীর যে ফুসফুস তাদের সাথে বায়ুথলি যুক্ত থাকে। এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, গোলাপ ফুলের মতো অতিরিক্ত শ্বাসঅঙ্গ কই মাছে দেখা যায়। অর্থাৎ কই মাছের যে শ্বাসঅঙ্গ সেখানে আমরা গোলাপ ফুলের মতন কিছু অতিরিক্ত শ্বাসঅঙ্গ দেখতে পাই। এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, ডান ফুসফুস 2টি লতিযুক্ত এবং বাম ফুসফুস 3টি লতিযুক্ত হয়। এটা কিন্তু মিথ্যা বাক্য। কেন? ডান ফুসফুসে আমরা 3টি লতি দেখতে পাই আর বাম ফুসফুসে আমরা 2টি লতি দেখতে পাই। তাহলে এটা কি হলো? মিথ্যা বাক্য বা ফলস সেন্টেন্স।
পরের প্রশ্ন দেখো, মানব ট্রাকিয়া বা শ্বাসনালীকে উইন্ড পাইপ বলা হয়, এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, গ্লটিস নামক ছিদ্রপথে গলবিল ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকে, এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, মানুষের পাঁজরের অস্থির সংখ্যা 10 জোড়া, মানুষের পাঁজরে অস্থির সংখ্যা হচ্ছে 12 জোড়া, তাহলে এটা কি? এটা কিন্তু মিথ্যা একটি বাক্য। পরের সেন্টেন্স দেখো, মানুষের 2 প্রকার ইন্টারকস্টাল পেশির সংখ্যা 12 জোড়া, 2 প্রকার যে ইন্টারকস্টাল পেশি মানুষের দেহে থাকে তার সংখ্যা হচ্ছে 11 জোড়া, তাহলে এটা কি হলো? এটা মিথ্যা একটি বাক্য। পরের সেন্টেন্স দেখো, একটি শ্বাসপেশির নাম হলো ইন্টারকস্টাল পেশি, এটা কিন্তু সত্য বাক্য। পরের সেন্টেন্স দেখো, মধ্যচ্ছদা এক প্রকার পেশি, মধ্যচ্ছদা বা ডায়াফ্রামকে এক প্রকার আমরা পেশি বলে থাকি, তাহলে এটা কি হলো? সত্য বাক্য। নেক্সট সেন্টেন্স দেখো, শ্বাস ব্যায়াম করলে ফুসফুসের বায়ু ধারকত্ব কমে যায়, একদম মিথ্যা। কেন? শ্বাস ব্যায়াম যদি করো তাহলে ফুসফুসের বায়ু ধারকত্ব কিন্তু বেড়ে যাবে, তাহলে এটা কি হবে? বেড়ে যায়। নেক্সট দেখো, বিশ্বদিশ শব্দটি বেছে লেখো, তার মানে কি? অনেকগুলো শব্দ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে শব্দটা বেমানান বা বিশ্বদিশ বলে মনে হচ্ছে সেটাকে আমাদের খুঁজে লিখতে হবে। তো ফার্স্ট দেখো কি বলছে, লেন্টিসেল, শ্বাসমূল, শ্বাসপুষ্প, পত্ররন্ধ্র, এর মধ্যে শ্বাসপুষ্প হবে বিশ্বদিশ শব্দ বা বেমানান শব্দ। কেন? কারণ দেখো, লেন্টিসেল, শ্বাসমূল বা পত্ররন্ধ্র এই তিনটেই হচ্ছে উদ্ভিদের শ্বসন স্থল, অর্থাৎ যার মাধ্যমে ওরা শ্বসন ক্রিয়া সম্পন্ন করতে পারে। আর শ্বাসপুষ্প হলো প্রাণীদের শ্বাসঙ্গ, তাহলে এটা হলো বেমানান। নেক্সট দেখো, শ্বাসনালী, টিনিডিয়া, ফুলকা, হস্টোরিয়া। তো দেখো, শ্বাসনালী, টিনিডিয়া, ফুলকা এই তিনটেই হলো প্রাণীদের শ্বাসঙ্গ, আর হস্টোরিয়া হলো উদ্ভিদের চোষক অঙ্গ, উদ্ভিদের চোষক অঙ্গ। তাহলে এটা কি পেলাম আমরা? বেমানান শব্দ বা বিশ্বদিশ শব্দ। পরের সেন্টেন্স দেখো, ফুসফুস, ট্রাকিয়া, বুকগিল, সবুজ গ্রন্থি। দেখো, ফুসফুস, ট্রাকিয়া, বুকগিল এই তিনটেই হলো প্রাণীদের শ্বাসঙ্গ, আর সবুজ গ্রন্থি হলো চিংড়ির রেচন অঙ্গ। তাহলে বাকিগুলো পেলাম শ্বাসঙ্গ, এটা হলো চিংড়ির রেচন অঙ্গ, তাহলে এটা কি পেলাম? বেমানান শব্দ। পরেরটা দেখো, ল্যারিংস, স্পাইরাকল, ব্রঙ্কিয়ল। দেখো, ল্যারিংস বা ব্রঙ্কিয়ল হলো শ্বাস অঙ্গ, আর স্পাইরাকলটা কি? স্পাইরাকল হলো পতঙ্গের শ্বাস ছিদ্র। তাহলে বেমানান কোনটা পেলাম? স্পাইরাকল। পরেরটা দেখো, শিঙি, কই, রুই, মাগুর এই চারটের মধ্যে বেমানান কোনটা? রুই। কেন? শিঙি মাছ, কই মাছ, মাগুর মাছ এই তিনটেতেই কিন্তু আমরা অতিরিক্ত শ্বাসঙ্গ দেখতে পাই, যেটা রুই মাছের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই না, তাহলে বেমানান হলো রুই। নেক্সট দেখো, শ্বাসপুষ্প, শ্বাসনল, শ্বাসবৃক্ক এবং ফুলকা এর মধ্যে বেমানান কোনটা? ফুলকা। কেন? কারণ শ্বাসপুষ্প, শ্বাসনল, শ্বাসবৃক্ক এই তিনটেই হলো মাছেদের অতিরিক্ত শ্বাসঙ্গ, তাই এই তিনটে বাদে ফুলকা হলো বেমানান শব্দ। পরেরটা দেখো, বহিস্থ ইন্টারকস্টাল পেশি, ডায়াফ্রাম, বাইসেপস, অন্তস্থ ইন্টারকস্টাল পেশি এই চারটের মধ্যে বেমানান কোনটা? বাইসেপস। কেন না? বাকিগুলো হলো আমরা দেখতে পাচ্ছি শ্বসন ক্রিয়ার জন্য সম্পন্ন, বা বলা যেতে পারে শ্বসন ক্রিয়াতে যে পেশিগুলো কাজ করে থাকে তারা হলো ইন্টারকস্টাল পেশি, ডায়াফ্রাম এবং অন্তস্থ ইন্টারকস্টাল পেশি। আর বাইসেপস কিন্তু হলো এক প্রকার পেশি যেটা শ্বসনের সাথে সম্পর্কিত নয়। পরেরটা দেখো, হৃদবাহ ব্যায়াম চর্চা,
প্রাণায়াম, যোগাসন, ডায়াবেটিস। তাহলে কোনটা বেমানান? ডায়াবেটিস। কেন? ডায়াবেটিস হলো মানুষের বিপাকজনিত এক প্রকার গোলযোগ বা সমস্যার ফলে উদ্ভূত এক প্রকার রোগ, আর বাকি তিনটে হলো সুস্থ শরীর রাখার জন্য যেগুলো দরকার, সেগুলো হলো হৃদবাহ, ব্যায়াম চর্চা, প্রাণায়াম, যোগাসন। পরেরটা দেখো, এমফাইসিমা, ফুসফুসের ক্যান্সার, শ্বাস ব্যায়াম, ব্রঙ্কাইটিস। তাহলে দেখো এমফাইসিমা কি? শ্বসনতন্ত্রের বা শ্বাসতন্ত্রের গোলযোগের ফলে সৃষ্ট রোগ, ফুসফুসের ক্যান্সারও তাই, ব্রঙ্কাইটিসও তাই। তাহলে আলাদা কোনটা? শ্বাস ব্যায়াম, যেটা দেহকে সুস্থ রাখার জন্য আমরা করে থাকি। পরেরটা দেখো, সিক্ত শ্বসনতল, বিস্তৃত শ্বসনতল, উচ্চ রক্ত প্রবাহ সমন্বিত পৃষ্ঠতল এবং শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য। বেমানান কোনটা? শ্বাস অঙ্গের বৈশিষ্ট্য, কারণ এই বাকি যে তিনটে পয়েন্ট আমরা দেখলাম এগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের বৈশিষ্ট্য। তাহলে বেমানান কোনটা? শ্বসন অঙ্গের বৈশিষ্ট্য। পরেরটা দেখো, পত্ররন্ধ্র, উদ্ভিদের শ্বাসস্থান, শ্বাসমূল, লেন্টিসেল। বেমানান কোনটা? উদ্ভিদের শ্বাসস্থান, কারণ লেন্টিসেল বলো, শ্বাসমূল বলো বা পত্ররন্ধ্র হলো, এগুলোর মাধ্যমে উদ্ভিদ শ্বসন ক্রিয়া সম্পন্ন করে। তার মানে উদ্ভিদের শ্বাসস্থানের উদাহরণ ওগুলো। পরেরটা দেখো, আরশোলা, প্রজাপতি, ফড়িং, শ্বাসনালী। তাহলে কোনটা বেমানান? শ্বাসনালী, কারণ আরশোলা, প্রজাপতি, ফড়িং এরা হলো কি? এক একটা প্রাণী, আর শ্বাসনালী হলো শ্বসন অঙ্গ। পরেরটা দেখো, শ্বাসনল, অতিরিক্ত শ্বাস অঙ্গ, মাগুর মাছ, জলাশয় পরিবর্তন। তাহলে বেমানান কোনটা? অতিরিক্ত শ্বাস অঙ্গ। তাহলে অতিরিক্ত শ্বাস অঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শ্বাসনল, মাগুর মাছে অতিরিক্ত শ্বাস অঙ্গ দেখা যায়, জলাশয় পরিবর্তনের সাথে অতিরিক্ত শ্বাস অঙ্গের কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে বেমানান কোনটা পেলাম? অতিরিক্ত শ্বাস অঙ্গ। পরেরটা দেখো, শ্বাস পুষ্প, অতিরিক্ত শ্বাস অঙ্গ, শ্বাস বৃক্ষ, শ্বাসনল। তাহলে বেমানান কোনটা হবে? অতিরিক্ত শ্বাস অঙ্গ। কেন? তার উদাহরণ হলো শ্বাস পুষ্প, শ্বাস বৃক্ষ, শ্বাসনল। তাহলে অতিরিক্ত শ্বাস অঙ্গ আলাদা বা বেমানান শব্দ। পরেরটা দেখো, প্লুরা, ফুসফুস, প্লুরা কমা ফুসফুস, আন্তঃপ্লুরা তরল, অ্যালভিওলাস। তাহলে পার্থক্য কোনটা বা বেমানান কোনটা? ফুসফুস, কারণ ফুসফুসের মধ্যে আমরা প্লুরা, আন্তঃপ্লুরা তরল, অ্যালভিওলাস এগুলোকে দেখে থাকি। পরেরটা দেখো, ফুসফুস, ট্রাকিয়া, ব্রঙ্কিয়ল, শ্বাসতন্ত্র। বেমানান বা বিসদৃশ কোনটা? শ্বাসতন্ত্র, কারণ শ্বাসতন্ত্রের মধ্যে আমরা ফুসফুস, ট্রাকিয়া, ব্রঙ্কিয়ল এই অঙ্গগুলোকে দেখে থাকি। পরেরটা দেখো, শ্বাস কৌশল, ইন্টারকস্টাল পেশি, মধ্যচ্ছদা, নিঃশ্বাস ও প্রশ্বাস। তাহলে আলাদা কোনটা হবে? শ্বাস কৌশল, কারণ শ্বাস কৌশলের জন্যেই আমরা ইন্টারকস্টাল পেশিকে দেখে থাকি, মধ্যচ্ছদাকে মধ্যচ্ছদার সাহায্যে শ্বাস কৌশল হয়ে থাকে এবং নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। তাহলে বেমানান কোনটা পেলাম? শ্বাস কৌশল। নেক্সট দেখো, এবার আমরা চলে আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ দুই একটি বাক্যে উত্তর দাও। তো দেখো প্রথম কি বলেছে, শ্বসনের মূল উদ্দেশ্য কি? শ্বসনের মূল উদ্দেশ্য কি হবে? শ্বসনে কি হচ্ছে দেখো, গ্লুকোজ অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ভেঙে যায় এবং শক্তি বা এনার্জি তৈরি করে। এই যে গ্লুকোজ, এটা আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই গ্লুকোজ তৈরি করছে। এবারে দেখা যায় যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয় তখন এই গ্লুকোজের মধ্যে কি থাকে? সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে কিন্তু আবদ্ধ থাকে। তাহলে সেই সৌরশক্তি যেটা গ্লুকোজের মধ্যে জমা আছে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যখন সেটা ভেঙে যায় তখন কি হচ্ছে? দেখা যাচ্ছে তাপ বা গতিশক্তি রূপে কিন্তু ভেঙে যাচ্ছে। তার মানে শ্বসনের মূল উদ্দেশ্য হলো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ দেওয়া খাবারটা তৈরি হচ্ছে সেই খাবারের মধ্যে কি থাকছে? সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে জমা থাকছে। সেই সূর্যালোকের স্থৈতিক শক্তি ভেঙে গিয়ে তাপ বা গতিশক্তি রূপে যে রূপান্তরিত হওয়া বা তৈরি হওয়া, সেটা হলো শ্বসনের মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন দেখো, শ্বসন কখন ঘটে? শ্বসন সজীব কোষে
দিবারাত্র ঘটে থাকে, মানে আমরা দিন রাত সব সময় কিন্তু এই শ্বসন প্রক্রিয়া সজীব কোষে দেখতে পাই। পরের প্রশ্ন দেখো, শ্বাসতলের দুটি বৈশিষ্ট্য লেখো। শ্বাসতলের বৈশিষ্ট্য কি? একটা হলো আমরা দেখতে পাই যে বিস্তৃত শ্বাসতল দরকার, বিস্তৃত শ্বাসতল দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে রক্তবাহপূর্ণ শ্বাসতল দরকার হয়। তাহলে শ্বাসতলের আমরা বৈশিষ্ট্য কি পেলাম? এটা প্রথম কথা হচ্ছে ব্রড বা বিস্তৃত হতে হবে, আর হচ্ছে রক্তবাহপূর্ণ হতে হবে। পরের প্রশ্ন দেখো, গাছের কোন বিক্রিয়ায় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি এবং গাছের কোন বিক্রিয়ায় এটা পূরণ হয়? প্রথম কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা CO2 এর ঘাটতি হয় কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষে। কেন? কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দেখা যায় উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তার মানে কি বাতাসের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কমে যায়। আবার শ্বসন প্রক্রিয়ায় দেখা যায় যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যেটা উদ্ভিদ বাইরে বার করে দেয় এবং বাতাসে মিশে যায়। আচ্ছা, এবারে আমরা দেখে থাকি পরের যে প্রশ্ন, সেটা দেখি। উদ্ভিদের শ্বাসঅঙ্গের নাম লেখো। উদ্ভিদের শ্বাসঅঙ্গ কি কি? আমরা দেখতে পাচ্ছি যে পত্ররন্ধ্রের মাধ্যমে হয়ে থাকে। নেক্সট আমরা দেখতে পাই লেন্টিসেলের মাধ্যমে হয়ে থাকে। আর কি দেখতে পাই? কিছু কিছু উদ্ভিদে শ্বাসমূল দেখতে পাই, যেমন সুন্দরী, গরান, গেওয়া, এরকম কিছু ম্যানগ্রোভ উদ্ভিদ আছে যাদের শ্বাসমূল দেখতে পাই। তো এইগুলো হলো উদ্ভিদের এক একটি শ্বাস অঙ্গ। পরের প্রশ্ন দেখো, পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদের শ্বসনে প্রয়োজনীয় গ্যাসের আদান প্রদান কোন অংশের মাধ্যমে ঘটে? যারা পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ, অর্থাৎ জলজ উদ্ভিদ পুরোপুরিভাবে নিমজ্জিত হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তারা যখন প্রয়োজনীয় গ্যাসের আদান প্রদান করে তখন কিভাবে করে বা কোন অংশের মাধ্যমে করে? ওরা করে সেটা হলো সমগ্র দেহের মাধ্যমে ওরা এই গ্যাসের আদান প্রদান করে থাকে, কিন্তু তার যে প্রক্রিয়া সেটা হলো ব্যাপন প্রক্রিয়া, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সম্পন্ন করে থাকে। পরের প্রশ্ন দেখো, পক্ষীর প্রধান শ্বাসঅঙ্গের নাম কি? অর্থাৎ পাখিরা কোন অঙ্গের মাধ্যমে শ্বাসকার্য চালায়? সেটা কি হবে? ফুসফুস। পরের প্রশ্ন দেখো, প্যারামেসিয়াম ও ঘাসফড়িং এর শ্বাসঅঙ্গের নাম লেখো। তাহলে প্যারামেসিয়ামের শ্বাসঅঙ্গের নাম কি? আমরা দেখতে পাই প্যারামেসিয়াম দেহতলের মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। আর ঘাসফড়িং এর শ্বাসঅঙ্গের নাম কি? ঘাসফড়িং এর শ্বাসঅঙ্গ হলো ট্রাকিয়া। নেক্সট প্রশ্ন দেখো, চিংড়ির শ্বাসঅঙ্গের নাম কি? অর্থাৎ চিংড়ির শ্বাসঅঙ্গ কি? সেটা হলো বুকগিল বা যেটাকে আমরা বলবো বই ফুলকা। নেক্সট পরের প্রশ্ন দেখো, ঝিনুকের শ্বাসঅঙ্গ কি? অর্থাৎ ঝিনুক যে প্রাণী তাদের শ্বাসঅঙ্গ কি? সেটা হলো টিনিডিয়া বা যেটাকে আমরা বলবো ল্যামেলাযুক্ত ফুলকা। তাহলে টিনিডিয়া বা ল্যামেলাযুক্ত ফুলকা হলো ঝিনুকের শ্বাসঅঙ্গ। পরেরটা দেখো, বুকলাংয়ের দ্বারা শ্বাসকার্য চালায় এমন দুটি প্রাণীর নাম করো। তাহলে বুকলাং কাদের শ্বাসঅঙ্গ? আমরা দেখে থাকি মাকড়সা, কাঁকড়া বিছে, এদের শ্বাসঅঙ্গ কি? সেটা হলো বুকলাং। পরের প্রশ্ন দেখো, প্রাণীর শ্বাসকার্যে সাহায্যকারী দুটি অঙ্গের নাম করো। কি কি হবে? যেমন ধরো ফুসফুস, আর কি হতে পারে? ফুলকা। নেক্সট প্রশ্ন দেখো, দুটি জলজ প্রাণীর নাম করো যাদের শ্বাসঅঙ্গ ফুসফুস, অর্থাৎ ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায় এমন দুটো জলজ প্রাণীর নাম করতে হবে। তাহলে কি কি হতে পারে? তিমি
আর কি হতে পারে? ডলফিন, যারা জলে থাকে অথচ এদের শ্বাসঅঙ্গ হলো ফুসফুস। পরের প্রশ্ন দেখো, কুমির ও তিমির শ্বাসযন্ত্রের নাম কি? কুমির আর তিমির শ্বাসযন্ত্র কি হবে? ফুসফুস। নেক্সট প্রশ্ন দেখো, মানব দেহে ফুসফুস দুটির অবস্থান কোথায়? অর্থাৎ মানুষের দেহে ফুসফুস দুটো কোথায় থাকে? প্রথম কথা হলো আমরা হৃৎপিণ্ডের দুপাশে দেখতে পাই এবং সেটা কোথায়? মধ্যচ্ছদার ওপরে অবস্থিত এই ফুসফুস। নেক্সট দেখো, অ্যালভিওলাই কি? অ্যালভিওলাই আমরা কাকে বলবো? এটা হলো ফুসফুসের গঠনগত ও কার্যগত একক, যাকে আমরা কি বলছি? অ্যালভিওলাই। পরের প্রশ্ন দেখো, একটি প্রাণীর নাম করো যা জল এবং বায়ু উভয় পরিবেশেই শ্বাসকার্য চালাতে পারে। তাহলে কি হবে? কই মাছ। কই মাছ হলো এমন একটি প্রাণী যে জল এবং স্থল অর্থাৎ বায়ু সব জায়গাতেই শ্বাসকার্য চালাতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যালভিওলাই কোথায় থাকে? অ্যালভিওলাই কোথায় দেখতে পাই? ফুসফুসে, কারণ ফুসফুসের গঠনগত এবং কার্যগত একক কি? অ্যালভিওলাই। নেক্সট প্রশ্ন দেখো, মানব দেহে অ্যালভিওলাই এর সংখ্যা কত? অর্থাৎ মানুষের দেহে এই যে অ্যালভিওলাই থাকছে ফুসফুসের মধ্যে, তার পরিমাণ বা সংখ্যা কত? কত হবে? 300 থেকে 500 মিলিয়ন। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের শ্বাসনালীতে বায়ু না থাকলেও সেটা চুপসে যায় না কেন? অর্থাৎ শ্বাসনালীর মধ্যে বায়ু নেই, তবুও কেন চুপসে যায় না? কারণ এখানে দেখা যায় সি আকৃতি বিশিষ্ট তরুণাস্থি নির্মিত এক রকমের গঠন থাকে, যার ফলে দেখা যায় শ্বাসনালীতে বায়ু না থাকা সত্ত্বেও সেটা কিন্তু চুপসে যায় না। পরের প্রশ্ন দেখো, মানুষের ট্রাকিয়ার গায়ে সি আকৃতির রিংগুলিকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ট্রাকিয়াল রিং। ট্রাকিয়াল রিং। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের ষড়যন্ত্র কয়টি তরুণাস্থি দ্বারা গঠিত? অর্থাৎ ষড়যন্ত্র বা ল্যারিংস কটা তরুণাস্থি দ্বারা গঠিত? সাধারণত 9টি তরুণাস্থি দিয়ে আমরা ল্যারিংসকে গঠিত হতে দেখি। পরের প্রশ্ন দেখো, রক্তে কিভাবে অক্সিজেন পরিবাহিত হয়? অর্থাৎ রক্তের মাধ্যমে যখন অক্সিজেন দেহের কলা কোষের মধ্যে পৌঁছে যায়, কিভাবে পৌঁছে যায়? সেটা কি হিসাবে? রক্ত অর্থাৎ রক্তের হিমোগ্লোবিন তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে? অক্সিহিমোগ্লোবিন নামক এক প্রকার যৌগ তৈরি করে, যে যৌগটা কি হচ্ছে? রক্তের মাধ্যমে কলা কোষে অক্সিজেনকে পরিবাহিত করে থাকে। পরের প্রশ্ন দেখো, রক্তে কিভাবে কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়? অর্থাৎ রক্তে কি করে কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে? তাহলে কি হচ্ছে? রক্তের হিমোগ্লোবিনের সাথে কি যুক্ত হচ্ছে? বাতাসের কার্বন ডাইঅক্সাইড বা কলাকোষে উৎপন্ন হওয়া যে কার্বন ডাইঅক্সাইড সেটা যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে কি তৈরি করছে? কার্বামিনো হিমোগ্লোবিন নামক এক প্রকার যৌগ তৈরি করছে, যে যৌগটা কি হচ্ছে? রক্তের মাধ্যমে পরিবাহিত হচ্ছে। নেক্সট পরের প্রশ্নে চলে আসি, দুটি শ্বাসপেশির নাম উল্লেখ করো। কি কি হবে? দুটো শ্বাসপেশির নাম জানতে চেয়েছে। একটা ধরো ইন্টারকস্টাল পেশি, আরেকটা কি বলতে পারি? আরেকটা বলতে পারি মধ্যচ্ছদা
বা ডায়াফ্রাম। নেক্সট পরের প্রশ্ন দেখো, ফুসফুসকে সুস্থ রাখার দুটো উপায় কি কি? অর্থাৎ ফুসফুসকে ভালো রাখতে গেলে দুটো উপায়ের নাম বা পথ উল্লেখ করতে হবে। কি কি করতে হবে? যেমন ধরো যোগ ব্যায়াম করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে বলতে পারো, প্রাণায়াম। আর কি উল্লেখ করতে পারো? ধূমপান ত্যাগ। এর মধ্যে যে কোনো দুটো লিখে দিতে পারো। পরের প্রশ্ন দেখো, প্লুরিসি বা প্লুরাইটিস কি? অর্থাৎ এটা কি? প্লুরাতে আমরা, প্লুরা কাকে বলবো? ফুসফুসের যে আবরণ তাকে আমরা বলছি প্লুরা। তো এই প্লুরার মধ্যে এক প্রকার প্রদাহ বা বলা যেতে পারে প্লুরার এক প্রকার ব্যাঘাত বা যদি দেখা যায় কোনো সমস্যা বা রোগ হয়ে থাকে তাহলে সেটাকে আমরা প্লুরিসি বা প্লুরাইটিস বলে থাকি। পরের প্রশ্ন দেখো, ফুসফুস ক্যান্সারের একটি কারণ লেখো। ফুসফুসে যে ক্যান্সার হয় তার কারণ কি হতে পারে? সেটা হতে পারে ধূমপান। অর্থাৎ ধূমপান করলে বা অত্যাধিক ধূমপান যারা করে তাদের কিন্তু ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, নিউমোনিয়া রোগে কোন দেহতন্ত্র আক্রান্ত হয়? অর্থাৎ নিউমোনিয়া যখন হয় দেহের কোন তন্ত্রটা অর্থাৎ কোন সিস্টেমটা আক্রান্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়? সেটা কি হবে? শ্বাসতন্ত্র। নেক্সট পরের প্রশ্ন দেখো, দীর্ঘস্থায়ী ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিওলাইগুলি বিনষ্ট হয়, একে আমরা কি বলবো? একে আমরা বলবো এমফাইসিমা। এমফাইসিমা অর্থাৎ এই রোগটা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, সিওপিডি এর পুরো কথাটি কি? অর্থাৎ সিওপিডি এর পুরো কথাটি কি? সেটা হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তাহলে কি হলো? সি ফর ক্রনিক, ও ফর অবস্ট্রাকটিভ, পি ফর পালমোনারি আর ডি ফর ডিজিজ। নেক্সট দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এবার আমরা চলে এলাম কি এসএকিউতে। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, শ্বসন কাকে বলে? শ্বসন কি? এটা হলো এমন এক প্রকার জৈব রাসায়নিক অপচিতিমূলক প্রক্রিয়া যেখানে আমরা দেখতে পাই মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে শ্বসন বস্তু, ধরো গ্লুকোজ হতে পারে বা অন্য কিছু হতে পারে, মোট কথা শ্বসন বস্তুর সম্পূর্ণ হতে পারে বা অসম্পূর্ণ হতে পারে, তার জারণ ঘটে এবং প্রচুর পরিমাণে স্থৈতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে শক্তির মুক্তি ঘটায়। সেই প্রক্রিয়াকে আমরা বলবো হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে আমরা কি কি পেলাম? এটা হচ্ছে এক প্রকার অপচিতিমূলক প্রক্রিয়া, অপচিতিমূলক জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর কি দেখতে পাচ্ছি? অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটতে পারে, উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটতে পারে। আর কি দেখলাম? শ্বসন বস্তুর সম্পূর্ণ বা আংশিক জারণ ঘটে। আর কি হয়? স্থৈতিক শক্তির তাপ বা গতিশক্তি রূপে মুক্তি ঘটে। তাহলে কি পেলাম? এটি এক প্রকার জৈব রাসায়নিক অপচিতিমূলক প্রক্রিয়া
যেখানে মুক্ত অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে ঘটে, শ্বসন বস্তুর সম্পূর্ণ বা আংশিক জারণ ঘটে, আর কি হয়, শৈতিক শক্তি তাপ বা গতিশক্তি রূপে মুক্ত হয়, তাকে আমরা বলছি শ্বসন প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন দেখো, দিনের বেলায় সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে কি সম্পর্ক লক্ষ্য করা যায়? তাহলে কি হয় দেখো, দিনের বেলায় সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষ হয়। কেন? কারণ দিনের বেলায় দেখা যাচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য কি করছে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করছে এবং সূর্যালোক গ্রহণ করছে, তার ফলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আর কি হচ্ছে, এই সালোক সংশ্লেষের ফলে যে খাদ্যটা উৎপন্ন হয় গ্লুকোজ, সেটা কি হচ্ছে, শ্বসনের মাধ্যমে কিন্তু সেটা ভেঙে যাচ্ছে এবং সৌরশক্তি কি হচ্ছে, তাপ বা গতিশক্তি রূপে মুক্ত হচ্ছে এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে, যেটা আবার বাতাসে ফিরে যাচ্ছে। তাই সালোক সংশ্লেষ এবং শ্বসন দিনের বেলায় কিন্তু সাইমালটেনিয়াসলি উদ্ভিদের দেহে চলতে থাকে। পরের প্রশ্ন দেখো, শ্বসন পুষ্টির সঙ্গে কিভাবে সম্পর্কিত? কি হচ্ছে দেখো, শ্বসনের ফলে কি হয়, গ্লুকোজ বা শ্বসন যে বস্তু তার সম্পূর্ণ বা আংশিক জারণ ঘটে কি হচ্ছে, প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে, যে শক্তিটা কি হচ্ছে মানুষের বা উদ্ভিদের দেহে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু পুষ্টির চাহিদা পূরণ করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটা থেকে আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের প্রয়োজনীয় যে শক্তি সেটা আমরা পাচ্ছি। তার পাশাপাশি যে গ্লুকোজের প্রয়োজন হয় সেটা শর্করা জাতীয় খাদ্য পরিপাকের ফলেই কিন্তু উৎপন্ন হচ্ছে। পরের প্রশ্ন দেখো, বহিঃশ্বসন এবং অন্তঃশ্বসন আমরা কাকে বলবো? বহিঃশ্বসনটা কি না, এটা হলো এমন এক প্রকার ভৌতিক ও যান্ত্রিক পদ্ধতি যেখানে জীবের শ্বাসঙ্গের মাধ্যমে পরিবেশ এবং দেহ তরলের মধ্যে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটে। আর অন্তঃশ্বসনে কি হয়, দেখা যাচ্ছে এটা এমন এক প্রকার ভৌত রাসায়নিক প্রক্রিয়া যেখানে আমরা দেখতে পাই জীবদেহে দেহ তরল এবং কলাকোষের মধ্যে শ্বাসবায়ুর আদান প্রদান ঘটছে এবং কলাকোষের মধ্যে জারিত খাদ্যবস্তু থেকে তাপ শক্তির মুক্তি ঘটে, তাকে আমরা বলছি অন্তঃশ্বসন। তার মানে বহিঃশ্বসনে কিন্তু আমরা তাপ শক্তির মুক্তি ঘটতে দেখছি না। তাহলে এই গেল সম্পর্ক বা পার্থক্য। পরের প্রশ্ন দেখো, উপযুক্ত শ্বাসঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি? কি কি দেখতে পাবো? প্রথম হচ্ছে সিক্ত আমরা শ্বসন তল দেখে থাকি, অর্থাৎ উপযুক্ত যেটাকে আমরা বলবো শ্বাসঙ্গ, সেখানে আমরা সিক্ত শ্বসন তল দেখে থাকি। অর্থাৎ আমরা দেখতে পাই যে শ্বাসঙ্গের যে শ্বসন তল সেটা সবসময় সিক্ত থাকা আবশ্যক, তাহলেই কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসের আদান প্রদান ঘটতে সুবিধা হবে। আর আমরা কি দেখতে পাই? আর দেখতে পাই হচ্ছে উপযুক্ত শ্বাস অঙ্গের জন্য উপযুক্ত শ্বাস অঙ্গের দরকার হয়। অর্থাৎ আমরা যে প্রাণীর ক্ষেত্রে যে ধরনের শ্বাস অঙ্গ দরকার সেটাই কিন্তু থাকতে হবে। তার মানে কি শ্বাস অঙ্গ উপযুক্ত হওয়া দরকার। তার মানে প্রাণী বিশেষে উপযুক্ত শ্বাস অঙ্গ থাকা আবশ্যক। নেক্সট আমরা কি দেখতে পাই? বিস্তৃত শ্বসন তল, অর্থাৎ শ্বসন তলকে বিস্তৃত হতে হবে। বিস্তৃত শ্বসন তল অর্থাৎ ব্রড হতে হবে। আর কি দেখতে পাই? উচ্চ রক্তবাহ সমন্বিত পৃষ্ঠতল হতে হবে। তার মানে কি এই শ্বসন তলে উচ্চ রক্তবাহ সমন্বিত হতে হবে। উচ্চ রক্তবাহ সমন্বিত পৃষ্ঠতল যুক্ত শ্বাসঅঙ্গ হতে হবে, তাহলে সেটা হবে একমাত্র শ্বাসঅঙ্গের সঠিক বৈশিষ্ট্য বা উপযুক্ত বৈশিষ্ট্য। পরের প্রশ্ন দেখো, পত্ররন্ধ্র কাকে বলে? এর গুরুত্ব লেখো। পত্ররন্ধ্র কি? পাতার বহির্ত্বকে আমরা রক্ষীকোষ দ্বারা ঘেরা বা আবদ্ধ বা বলা যেতে পারে বেষ্টিত এক প্রকারের ছিদ্র দেখতে পাই, যেটাকে আমরা পত্ররন্ধ্র বা স্টোমাটা বলে থাকি। যদি ছবি আঁকি তাহলে দেখো, এটা যদি পাতা হয় তাহলে আমরা দেখে থাকি যে এরকম ছিদ্র বিশিষ্ট, এটাকে বলবো পত্ররন্ধ্র, এবং সেটা কি বেষ্টিত হয়ে থাকে? দেখা যায়
যে সেটা রক্ষী কোষ বেষ্টিত হয়ে থাকে বা গার্ড সেল বেষ্টিত হয়ে থাকে। এরকম পাতার মধ্যে আমরা অসংখ্য ছিদ্র দেখতে পাই, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কিসে সাহায্য করছে, বাতাসের অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেনের আদান প্রদানে সাহায্য করে থাকে, জলীয় বাষ্প বার করতে সাহায্য করে থাকে, তারপরে হরমোন বা উৎসেচকের ক্ষরণ বা বলা যেতে পারে আদান প্রদান, এগুলোর জন্য কিন্তু পত্ররন্ধ্র সাহায্য করে থাকে। পরের প্রশ্ন দেখো, লেন্টিসেল কাকে বলবো, এর গুরুত্ব কি? গুল্ম এবং বৃক্ষজাতীয় উদ্ভিদের কাণ্ডের ত্বকে আমরা এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র লেন্সের মতন কিছু উঁচু ফাটল দেখতে পাই, যাদেরকে আমরা বলে থাকি লেন্টিসেল। এর গুরুত্ব কি? উদ্ভিদের ক্ষেত্রে শ্বাস অঙ্গরূপে এই লেন্টিসেল কিন্তু কাজ করে থাকে। আবার এই লেন্টিসেল কিন্তু বাষ্পমোচনেও সাহায্য করে থাকে। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের শ্বাসমূল কি, এর কাজ কি? শ্বাসমূলটা কি? দেখতে পাবে যে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যেতে সুন্দরী গরান গেওয়া এই ধরনের কিছু লবণাম্ব উদ্ভিদে কি হয়, যখন সমুদ্রের তীরবর্তী এই গাছগুলো থাকে, সমুদ্রের জল আস্তে আস্তে করে সেখানকার স্থলভাগের মধ্যে প্রবেশ করে এবং সেখানকার মাটি কি হয়ে যায়, লবণাক্ত হয়ে যায়। তো এই লবণাক্ত মাটি থেকে যথার্থ যে অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড উদ্ভিদেরা গ্রহণ করতে পারে না, তার ফলে কি হয়, তাদের শ্বসনে ব্যাঘাত ঘটে। এই সমস্যার সমাধানের জন্য এই ধরনের উদ্ভিদের আমরা দেখতে পাই মাটির নিচ থেকে এক প্রকারের মূল উঠে আসে, যে মূলগুলোর গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোর মাধ্যমে ওরা শ্বাসবায়ুকে আদান প্রদান করতে পারে। তো এইগুলোকে আমরা বলে থাকি শ্বাসমূল বা বলা যেতে পারে নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদের শ্বাস, নেক্সট প্রশ্ন হলো অ্যামিবা হাইড্রা কিভাবে দেহতল দ্বারা শ্বাসকার্য চালায়, অথবা প্রাণীর শ্বাসকার্যে দেহতলের ভূমিকা কি? 10 নম্বর প্রশ্ন। ও 8 আর 9 একই প্রশ্ন দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, অ্যামিবা হাইড্রা কিভাবে দেহতল দ্বারা শ্বাসকার্য চালায়, অথবা প্রাণীর শ্বাসকার্যে দেহতলের ভূমিকা কি? তাহলে কিভাবে করে? অ্যামিবা তার কোষ পর্দা বা যে সমগ্র দেহতল সেটা দিয়েই অক্সিজেনকে গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগের মাধ্যমে কিন্তু শ্বাসকার্য সম্পন্ন করে। হাইড্রার ক্ষেত্রেও তাই, ওরা সমগ্র দেহতল দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনকে গ্রহণ করছে এবং দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইডকে বার করে দিচ্ছে। হাইড্রা যেহেতু সামুদ্রিক প্রাণী, তাই জলের মধ্যে দ্রবীভূত হয়ে থাকা যে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে, আবার ঠিক ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ওদের দেহে উৎপন্ন হয় সেটাকে দেহের বাইরে বার করে দেয়। তাহলে কিসের সাহায্যে করছে? দেহতলের দ্বারা। কিভাবে করছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে। পরের প্রশ্ন দেখো, কোন প্রাণীর শ্বাসঙ্গ ত্বক, এদের শ্বাসকার্যে ত্বকের ভূমিকা কি? কোন প্রাণীর শ্বাসঙ্গ ত্বক? যেমন বলতে পারি কেঁচো, কেঁচো বলতে পারি, জোঁক বলতে পারি। ব্যাঙ যখন শীত ঘুমে যায় তখন ওরাও কিন্তু ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। এবারে কিভাবে এরা ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়, সেটা হলো এদের ত্বক সিক্ত অর্থাৎ শুকনো থাকে এবং রক্তজালক পূর্ণ হয়। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসের অক্সিজেনকে এরা ত্বকের নিচে অবস্থিত যে রক্তজালক সেটা রক্তের মধ্যে প্রবেশ করায়। কি হিসাবে? না ওই রক্তটার মধ্যে দেখা যাচ্ছে রক্তজালক দিয়ে অক্সিজেনকে প্রবেশ করিয়ে দিল এবং সেটাকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহের সমস্ত কলাকোষে পৌঁছিয়ে দেয়। আবার শ্বসনের ফলে কলাকোষ থেকে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা ওই একই পদ্ধতিতে রক্তজালকের মাধ্যমে কোথায় আসছে? ত্বকের নিচে চলে আসছে এবং সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহের বাইরে কিন্তু বেরিয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, কেঁচোর দেহে অক্সিজেন সংবহন ব্যবস্থা উল্লেখ করো। অর্থাৎ কিভাবে কেঁচো দেহে অক্সিজেন ব্যবস্থাকে অর্থাৎ অক্সিজেনকে সংবাহিত করতে পারে সেটাকে আমাদের এবার বলতে হবে। কিভাবে করে? না কেঁচো দেহত্বকের মাধ্যমে কিন্তু শ্বাসকার্য চালায়। তাহলে কি করছে? বাতাস থেকে অক্সিজেনকে গ্রহণ করছে, সেই অক্সিজেন দেখা যাচ্ছে ওদের দেহত্বকের নিচে জমা হচ্ছে। এবারে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেটা দেহে প্রবেশ করলো, রক্তজালকের মধ্যে চলে আসছে, ত্বক থেকে রক্তজালকে আসছে,
রক্তজালক কি করছে, সেই অক্সিজেনটাকে বয়ে নিয়ে সারা দেহের কলাকোষের মধ্যে পৌঁছে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয় একই পদ্ধতিতে রক্তজালকের মাধ্যমে দেহের ত্বকে চলে আসছে এবং ত্বক থেকে ব্যাপন প্রক্রিয়ায় বাইরে বেরিয়ে যায়। তাহলে কিভাবে আসছে দেখো, প্রথমে হচ্ছে কি না বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে ব্যাপন প্রক্রিয়ায়, নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি দেহ ত্বকের নিচে থাকা রক্তজালক অক্সিজেন গ্রহণ করে দেহের কলাকোষে পৌঁছে দেয়। নেক্সট দেখতে পাচ্ছি কলাকোষে শ্বসনের ফলে উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড একই পদ্ধতিতে কলাকোষ থেকে কোথায় আসছে, দেখা যাচ্ছে রক্তজালকের মাধ্যমে ত্বকে আসে। এবার ত্বক থেকে কি হয়, ব্যাপন প্রক্রিয়ায় সেই কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বেরিয়ে যায়। পরের প্রশ্ন দেখো, পতঙ্গের শ্বাসকার্যে শ্বাসছিদ্র ও শ্বাসনালীর ভূমিকা কি? তাহলে পতঙ্গের শ্বাসছিদ্রের ক্ষেত্রে আমরা শ্বাসছিদ্র এবং শ্বাসকার্যের ক্ষেত্রে শ্বাসছিদ্র এবং শ্বাসনালীর কি ভূমিকা সেটা দেখব। কি করছে, পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীরা দেখা যায় তাদের প্রধান শ্বাসঅঙ্গ কি, ট্রাকিয়া। এবারে কি করে, এই ট্রাকিয়া বা শ্বাসনালীর দেখা যায় যে দেহের দুপাশে অবস্থিত কিছু ওদের স্পাইরাকল বা কিছু শ্বাসছিদ্র থাকে, যে শ্বাসছিদ্রের মধ্যে দিয়ে ওরা বাতাসটাকে প্রথমে ওই শ্বাসনালী বা ট্রাকিয়ার মধ্যে নিয়ে আসে, এরপর সেটা কোথায় চলে যায়, দেহকোষে পৌঁছে যায়। এবারে ওই যে বাতাস থেকে অক্সিজেনটা গ্রহণ করলো সেটা কোথায় চলে গেল, দেহকোষে চলে গেল। শ্বসনের ফলে দেহকোষে উৎপন্ন হওয়া যে কার্বন ডাইঅক্সাইড সেটা আবার ওই শ্বাসনালীর মাধ্যমে কোথায় চলে আসছে, ওই শ্বাসছিদ্রে চলে আসছে বা স্পাইরাকলে চলে আসছে এবং আবার সেটা দেহের বাইরে বেরিয়ে যায়। তাহলে কিভাবে হচ্ছে, প্রথমে হচ্ছে স্পাইরাকল বা যে শ্বাসছিদ্র আছে সে কি করছে, অক্সিজেন গ্রহণ করছে, তারপরে সেটা কোথায় আসছে, ট্রাকিয়া বা শ্বাসনালীতে। এই ট্রাকিয়া বা শ্বাসনালী কি করছে, কলাকোষে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, অক্সিজেনকে পৌঁছে দিচ্ছে। তারপরে শ্বসন ক্রিয়া সম্পন্ন হচ্ছে। এবারে শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো সেটা একই পদ্ধতিতে ট্রাকিয়া বা শ্বাসনালীর মাধ্যমে কোথায় চলে আসছে, এই স্পাইরাকল বা শ্বাসছিদ্রে চলে আসছে এবং দেখা যাচ্ছে যে এই স্পাইরাকল বা শ্বাসছিদ্র থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দেহের বাইরে চলে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, মাছের ফুলকার গঠন ও কাজ লেখো, অথবা জলজ প্রাণীর শ্বাসকার্যে ফুলকার ভূমিকা কি? তাহলে কি হবে দেখো, জলজ যে প্রাণী বা ধরো মাছ বলা যেতে পারে তাদের প্রধান শ্বাসঅঙ্গ কি, ফুলকা। এবারে কি করছে, এই ফুলকা কোথায় থাকছে, কানকোর দুপাশে চিরুনির দাঁড়ার মতন দুই সারি ফুলকা দেখা যায়, যেগুলো কি হচ্ছে, প্রত্যেকটা ফুলকা কিন্তু ফিলামেন্ট
নামক অসংখ্য ফুলকা ল্যামেলা দিয়ে গঠিত। এবারে কি হলো, কি কাজ করে থাকে না, যখন এই ফুলকাগুলো রক্তজালকপূর্ণ হয়ে যায় তারপরে দেখা যাচ্ছে সেই রক্তজালকপূর্ণ ফুলকা জলের মধ্যে দ্রবীভূত হয়ে থাকা অক্সিজেনকে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করছে এবং রক্তজালকের মাধ্যমে কিন্তু রক্তে প্রবেশ করিয়ে সারা দেহের কলাকোষে পৌঁছে দিচ্ছে। আবার শ্বসনের ফলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হচ্ছে সেটা ওই রক্তজালকের মাধ্যমে কোথায় আসছে, ফুলকার মধ্যে আসছে এবং ফুলকা থেকে সেটা কিন্তু আবার ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, মাছের ফুলকা কোথায় থাকছে, কানকোর দুপাশে চিরুনির মতন থাকছে, সারি বিশিষ্ট হয়ে থাকে এবং এই ফুলকা রক্তজালকপূর্ণ হয়, বাতাস থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেনকে গ্রহণ করছে, কলাকোষে পৌঁছে দিচ্ছে, কলাকোষে শ্বসনের ফলে উৎপন্ন হওয়া কার্বন ডাইঅক্সাইড গ্যাস আবার রক্তজালকের মাধ্যমে ফুলকায় আসছে, ফুলকা থেকে সেটা আবার দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, নিচের প্রাণীগুলির শ্বাসঙ্গর নাম কি? কি কি আছে দেখো, প্রথম হলো ঝিনুক। ঝিনুকের শ্বাসঙ্গর নাম কি? টিনিডিয়া। ঝিনুক শ্বাসঙ্গ হলো টিনিডিয়া, বা বলতে পারি ল্যামেলা যুক্ত ফুলকা। নেক্সট আছে কি? হলোথুরিয়া। হলোথুরিয়া। তার শ্বাসঙ্গের নাম কি? শ্বাসঙ্গ হলো জল ফুসফুস। নেক্সট দেখতে পাচ্ছি কি? ডরিস। ডরিসের কি? পায়ুফুলকা। ডরিসের শ্বাসঙ্গের নাম আমরা দেখতে পাচ্ছি পায়ুফুলকা। পায়ুফুলকা। নেক্সট কি আছে? হাঙর। হাঙরের কি? 5 জোড়া ফুলকা। 5 জোড়া ফুলকা। নেক্সট কি আছে? রুই। রুই মাছের কি? রুই মাছের শ্বাসঙ্গের নাম হলো ফুলকা। কাঁকড়া বিছে। কাঁকড়া বিছের কি হবে? বই ফুলকা বা বুকগিল। বুকগিল বা বই ফুলকা। আর কি আছে? মশার লার্ভা। মশার লার্ভার কি? শ্বাসনালী। আর দেখতে পাচ্ছি লাংফিশ। লাংফিশের কি হবে? লাংফিশ এখানে লিখে দিলাম, লাংফিশ। এদের শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুলকা এবং ফুসফুস। ফুলকা ও ফুসফুস। আরেকবার বলে দিই, দেখো, ঝিনুকের শ্বাসঙ্গের নাম টিনিডিয়া বা ল্যামেলাযুক্ত ফুলকা, হলোথুরিয়ার হচ্ছে জল ফুসফুস, ডরিসের হলো পায়ুফুলকা, নেক্সট হলো দেখতে পাচ্ছি হাঙরের 5 জোড়া ফুলকা, রুই মাছের ফুলকা, কাঁকড়া বিছের বুকগিল বা বই ফুলকা, মশার লার্ভার শ্বাসনালী, আর লাংফিশের হলো ফুলকা এবং ফুসফুস। পরের প্রশ্নে চলে আসি, সালোক সংশ্লেষ এবং শ্বসনের মধ্যে পার্থক্য কি? সালোক সংশ্লেষ আর শ্বসনের পার্থক্য কি? দেখো, যদি সালোক সংশ্লেষের এবং শ্বসনের পার্থক্য দেখি তাহলে প্রধান পার্থক্য যেটা দেখব সেটা হলো সালোক সংশ্লেষের সময় উদ্ভিদ কি করে? বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে, আর শ্বসনের সময় উদ্ভিদ কি করে? বাতাস থেকে অক্সিজেন গ্যাসকে গ্রহণ করে। আর কি হয়? সালোক সংশ্লেষে আমরা দেখতে পাই অক্সিজেন উৎপন্ন হয়, আর শ্বসনের ক্ষেত্রে কি দেখতে পাই? কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু উৎপন্ন হয়। আর কি দেখা যায়? দেখা যাচ্ছে যে সালোক সংশ্লেষের ফলে গ্লুকোজ তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়। আর শ্বসনে কি হচ্ছে? শ্বসনে গ্লুকোজ জারিত হয়, অর্থাৎ ভেঙে যায়, গ্লুকোজ ভেঙে যায়। সালোক সংশ্লেষের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সৌরশক্তি আবদ্ধ হয়, সৌরশক্তি আবদ্ধ হয় শৈতিক শক্তি রূপে। আর শ্বসনের ক্ষেত্রে কি দেখব? সৌরশক্তির মুক্তি ঘটে, সৌরশক্তির মুক্তি ঘটে, অর্থাৎ শৈতিক শক্তি তাপ এবং গতিশক্তি রূপে মুক্ত হয়।
আর কি বলবো? আর বলবো সালোক সংশ্লেষ হলো উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, আর শ্বসন হলো অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। সালোক সংশ্লেষ সাধারণত দিনের বেলায় ঘটে, আর শ্বসন কিন্তু দিবারাত্র সজীব কোষে সব সময় ঘটে থাকে। সালোক সংশ্লেষ আমরা উদ্ভিদের দেখে থাকি, কারণ উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে, কিছু কিছু প্রাণীর দেহে ক্লোরোফিল থাকে, তারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। আর শ্বসন আমরা উদ্ভিদ প্রাণী সমস্ত সজীব কোষের মধ্যেই কিন্তু দেখতে পাই। আর কি হয়? সালোক সংশ্লেষ আমরা কোথায় দেখতে পাই? ক্লোরোপ্লাস্টের মধ্যে বা ক্লোরোফিলের মধ্যে। শ্বসন আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে দেখে থাকি। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদ এবং প্রাণীর শ্বাসকার্যের পার্থক্য লেখো। উদ্ভিদ এবং প্রাণীর শ্বাসকার্যের পার্থক্য বললে আমরা কি বলবো? উদ্ভিদের কিন্তু নির্দিষ্ট শ্বাস অঙ্গ আমরা দেখতে পাই না, তার মানে কি বলবো? শ্বাস অঙ্গ অনুপস্থিত। আর প্রাণীর ক্ষেত্রে কিন্তু শ্বাস অঙ্গ আমরা দেখতে পাই, তার মানে শ্বাস অঙ্গ উপস্থিত। আর কি দেখতে পাই? দেখো, প্রাণীদের ক্ষেত্রে আমরা যে শ্বাসকার্যটা দেখে থাকি সেটা কিন্তু দুরকম পদ্ধতিতে বা দুটো পর্যায়ে ঘটে থাকে। কি কি? একটা হলো প্রশ্বাস, আর একটা হলো নিঃশ্বাস। আর আমরা উদ্ভিদের দেহে আমরা এই যে দেখতে পাচ্ছি যে শ্বাসকার্য, সেটার কিন্তু এই রকমের কোনো পর্যায় কিন্তু নেই। সাধারণত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এরা শ্বাসকার্য করে থাকে, ব্যাপন প্রক্রিয়ায় করে থাকে, এবং এই ধরনের প্রশ্বাস বা নিঃশ্বাস প্রক্রিয়া কিন্তু এদের হয় না। আর কি? উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই নির্দিষ্ট পথ কিন্তু উপস্থিত, অর্থাৎ নেই, উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পথের মাধ্যমে হয় না, নির্দিষ্ট পথে শ্বাসকার্য অনুপস্থিত। আর প্রাণীদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই নির্দিষ্ট পথের মাধ্যমে কিন্তু শ্বাসকার্য হয়ে থাকে, তাই এটা হবে উপস্থিত। পরের প্রশ্ন দেখো, শ্বাসকার্য আমরা কাকে বলবো? শ্বাসকার্যটা কি? শ্বাসকার্য হলো যে দেখা যাচ্ছে সমস্ত সজীব কোষ, সেটা উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, তাদের কোষগুলো কি করে? এমন একটি প্রক্রিয়া যেটাকে বলবো অপচিতিমূলক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে তারা কি করছে? যে শ্বসন বস্তু সেটাকে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত করে কি তৈরি করছে? দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে শক্তির মুক্তি ঘটাচ্ছে, সেটাকে বলবো শ্বসন প্রক্রিয়া। আর শ্বাসকার্যটা কি? না, যেটার মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী শ্বাস নিয়ে বেঁচে থাকে, অর্থাৎ শ্বাসবায়ুর মাধ্যমে বেঁচে থাকে, অর্থাৎ অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে বা শ্বাসকার্য সম্পন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তো সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো শ্বাসকার্যের প্রক্রিয়া। পরের প্রশ্ন দেখো, প্লুরা কি? প্লুরা কি জিনিস? এটা হলো ফুসফুসের আবরণকে আমরা বলে থাকি প্লুরা, ফুসফুসের আবরণ। নেক্সট দেখো, প্লুরার কাজ কি? প্লুরার কাজ কি হলো? ফুসফুসকে ঢেকে রাখা, ফুসফুসকে ঢেকে রাখা, তাহলে সেটা হলো প্লুরার কাজ। পরের প্রশ্ন দেখো, অ্যালভিওলাই কাকে বলবো? অ্যালভিওলাই কাকে বলছি আমরা? ফুসফুসের গঠনগত ও কার্যগত একক, তাকে আমরা কি বলবো? অ্যালভিওলাই। পরের প্রশ্ন দেখো, অ্যাডামের আপেল কাকে বলে? এর কাজ কি? অ্যাডামের আপেল কি? না, মানুষের অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে ট্রাকিয়া বা শ্বাসনালীর ওপরে ল্যারিংস বা ষড়যন্ত্র সংলগ্ন অংশে তরুণাস্থি ষড়যন্ত্রের সাথে এক প্রকার কোণ সৃষ্টি করে,
তার ফলে অংশটি উঁচু হয়ে যায় এবং স্ফীত দেখায়। এটাকে বলা হয় অ্যাডামের আপেল। এটা কিন্তু আমরা পুরুষ মানুষদের ক্ষেত্রে দেখে থাকি। আর এর কাজটা কি? এর কাজ হলো ল্যারিংসের ভিতরে দুটি ভোকাল কর্ড থাকে, যেটার সাহায্যে কি হয়, স্বর সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, মানুষের শ্বাসপথটি ছকের মাধ্যমে দেখাও। অর্থাৎ মানুষের যে শ্বসন কৌশল কোন পথের মাধ্যমে হচ্ছে সেটাকে ছকের আকারে তোমাদের দেখাতে হবে। তাহলে প্রথম কি হবে দেখো, প্রথম হচ্ছে বহি নাসারন্ধ্র, অর্থাৎ নাসারন্ধ্র বা নাকের মাধ্যমে আমরা কি করছি, প্রথমে আগে শ্বাস বায়ুকে গ্রহণ করছি, তারপরে সেটা কোথায় যাচ্ছে, নাসাপথে, নাসাপথে বা নাকে প্রবেশ করছে, সেখান থেকে অন্তঃনাসারন্ধ্রে যাচ্ছে, অন্তঃনাসারন্ধ্রে যাচ্ছে। এই অন্তঃনাসারন্ধ্র থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা মুখবিবরে আসছে, সেখান থেকে আসছে ফ্যারিংসে, এই ফ্যারিংস থেকে কোথায় আসছে, ফ্যারিংস থেকে দেখছি আমরা ল্যারিংসে আসছে, ল্যারিংস থেকে দেখতে পাচ্ছি ট্রাকিয়ার মধ্যে আসছে, ট্রাকিয়া থেকে কোথায় যাচ্ছে, ব্রঙ্কাই, সেখান থেকে আসছে ব্রঙ্কিয়ল, ব্রঙ্কিয়লে আসছে। এই ব্রঙ্কিয়ল থেকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, বায়ুথলির মধ্যে বা অ্যালভিওলাইতে চলে যাচ্ছে। তাহলে কি দেখলাম, প্রথমে বহিনাসারন্ধ্রের মাধ্যমে আমরা শ্বাসবায়ুটাকে গ্রহণ করছি, তারপরে নাসাপথে আসছে, নাসাপথ থেকে অন্তঃনাসারন্ধ্রে আসছে, অন্তঃনাসারন্ধ্র থেকে কোথায় আসছে, মুখবিবরে, সেখান থেকে ফ্যারিংস, ফ্যারিংস থেকে ল্যারিংস, ল্যারিংস থেকে ট্রাকিয়ায় আসছে, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাইতে যাচ্ছে, তারপরে ব্রঙ্কিয়লে যাচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সেটা বায়ুথলির মধ্যে যাচ্ছে এবং বায়ুথলির মধ্যে অক্সিজেনটা জমা হচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রক্তজালকের মাধ্যমে দেহে কলাকোষে পৌঁছে আসছে। আবার কলাকোষে উৎপন্ন হওয়া যে কার্বন ডাইঅক্সাইড যখন ফুসফুসে আসছে তখন দেখতে পাচ্ছি ঠিক এই উল্টো পথেই কিন্তু আবার নিঃশ্বাস প্রক্রিয়ায় বেরিয়ে আসছে। প্রথমে বায়ুথলিতে আসছে, সেখান থেকে ব্রঙ্কিয়ল, ব্রঙ্কিয়ল থেকে ব্রঙ্কাই, তার থেকে ট্রাকিয়া, তার থেকে ল্যারিংস, ফ্যারিংস, মুখবিবর হয়ে অন্তঃনাসারন্ধ্র পথে নাসারন্ধ্রে আসছে এবং বহিনাসারন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। এবারে আমরা দেখব কি, নেক্সট প্রশ্ন, ফুসফুসের কোন অংশে গ্যাসীয় আদান প্রদান ঘটে এবং কেন? ফুসফুসের কোন অংশে ঘটে? আমরা দেখতে পাই অ্যালভিওলাই অংশে কিন্তু এই গ্যাসের আদান প্রদান ঘটে থাকে। অ্যালভিওলাই এই অংশে গ্যাসের আদান প্রদান ঘটে এবং কেন ঘটে? কারণ হলো অ্যালভিওলাই পাতলা একক কোষীয় পর্দা বিশিষ্ট এক প্রকার থলি, যেটা সহজেই কি করতে পারে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আদান প্রদান করতে পারে। তাহলে কেন হচ্ছে না, এটা এক প্রকার পাতলা পর্দা বিশিষ্ট থলি যা সহজেই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আদান প্রদান করে। নেক্সট পরের প্রশ্ন দেখো, মানুষের শ্বসনে অ্যালভিওলাইয়ের ভূমিকা কি? অর্থাৎ অ্যালভিওলাই মানুষের শ্বসনের ক্ষেত্রে কি কাজ করে? এই অ্যালভিওলাইয়ের চারপাশে কি হয়, ফুসফুসীয় শিরা এবং ফুসফুসীয় ধমনীর রক্তজালকগুলো থাকে। যখন ফুসফুসের মাধ্যমে অ্যালভিওলাইতে অক্সিজেন গ্যাস আসছে তখন দেখা যাচ্ছে যে এই অক্সিজেন গ্যাসটা অ্যালভিওলাইয়ের চারপাশে থাকা যে ফুসফুসীয় শিরা বা ফুসফুসীয় ধমনী সেই পথে দেখা যাচ্ছে ফুসফুসীয় শিরার মাধ্যমে সারা দেহের কলাকোষে অক্সিজেন পৌঁছে যাচ্ছে। আবার কলাকোষে উৎপন্ন হওয়া যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটাও কিন্তু রক্তজালকের মাধ্যমে কোথায় আসছে, এই অ্যালভিওলাইতে
অ্যালভিওলাইতে আসছে এবং অ্যালভিওলাই থেকে দেখা যাচ্ছে সেটা না শ্বসন যে পথ বা শ্বাসপথ সেটার মাধ্যমে বহির্নাসানন্দ পথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বেরিয়ে যাচ্ছে। তাই এভাবেই শ্বসনে অ্যালভিওলাই কিন্তু সাহায্য করে থাকে গ্যাসের আদান প্রদান করে। পরের প্রশ্ন দেখো, মানুষের প্রশ্বাস বায়ু এবং নিঃশ্বাস বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? আমরা দেখতে পাই প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের যে শতকরা পরিমাণ, প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত দেখতে পাই? প্রশ্বাস বায়ুতে আমরা অক্সিজেনের পরিমাণ দেখে থাকি 20.95%। আর কি দেখতে পাই? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত থাকে প্রশ্বাস বায়ুতে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ থাকে হচ্ছে 0.04%, 0.04%। আর নিঃশ্বাস বায়ুর ক্ষেত্রে আমরা দেখতে পাই নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ 16.4%। আর নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমরা দেখে থাকি 4%। তাহলে এই রেশিওগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে রাখবে যে প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের পরিমাণ হলো সবথেকে বেশি 20.95%, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.04%, আবার নিঃশ্বাস বায়ুর ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায় 16.4% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় সেটা হলো 4%। নেক্সট দেখো, বলছে নিষ্ক্রিয় ধূমপান সক্রিয় ধূমপান অপেক্ষা বেশি ক্ষতিকারক কেন? সক্রিয় যারা ধূমপায়ী হয় তাদের ধূমপানের ফলে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে সেই নির্গত ধোঁয়া তথা নিঃশ্বাস বায়ু তার আশেপাশে যে লোকজনেরা রয়েছে তাদের দেহের মধ্যে চলে আসছে প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে, এটাকে আমরা বলছি নিষ্ক্রিয় ধূমপান। এই বায়ুতে যে সক্রিয় ধূমপায়ী রয়েছে তাদের যে ধোঁয়া সেটা অনেক বেশি কিন্তু ক্ষতিকারক হয় এবং তার মধ্যে আমরা দেখতে পাই যে এক প্রকার ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ কিন্তু থাকছে যেটা দেহে প্রবেশ করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। এছাড়া যারা সক্রিয় ধূমপান করে তাদের সিগারেটের যে ফিল্টার তার মধ্যে কিন্তু অনেক রকমের কার্সিনোজেনিক ফিল্টার কিন্তু মিশে যায়, তার ফলে সেটা ধূমপায়ীর দেহে প্রবেশ করতে কিন্তু পারে না। কিন্তু যারা আশেপাশে রয়েছে তারা কি করছে, ওই সিগারেটের ধোঁয়াটা ছাড়ার পর আশেপাশের লোকেরা যখন প্রশ্বাস বায়ু গ্রহণ করছে তখন সেই প্রশ্বাস বায়ুর মাধ্যমে দেখা যাচ্ছে সেই কার্সিনোজেনিক পদার্থগুলো কিন্তু তাদের শরীরে চলে আসছে, তার ফলে দেখা যাচ্ছে যে তাদের শরীরে কিন্তু ক্যান্সার হয়। তাই যারা স্মোকিং করছে তাদের চাইতে তাদের আশেপাশে যে লোকেরা রয়েছে তাদের কিন্তু ক্ষতি কিন্তু বেশি হবে। পরের প্রশ্ন দেখো, ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি, এর কাজ কি? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কি না, উদর গহ্বর এবং বক্ষ গহ্বর এর মাঝে অনুপ্রস্থভাবে পেশিবহুল এক প্রকার পর্দা থাকে। কোথায় না, বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝে। উদর গহ্বরের মাঝে অনুপ্রস্থভাবে এক প্রকার পর্দা থাকে। এই পর্দাটাকে আমরা বলছি ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এর কাজটা কি? এর কাজ হলো উদর গহ্বর এবং বক্ষ গহ্বরের মাঝে এই ডায়াফ্রামটা সংকুচিত এবং প্রসারিত হয়ে বক্ষ গহ্বরের আয়তনকে বৃদ্ধি করে এবং হ্রাস করে, তার ফলে খুব সহজেই কিন্তু ফুসফুসের মাধ্যমে বাতাস ভিতরে প্রবেশ করতে পারে, আবার ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়েও যেতে পারে। পরের প্রশ্ন দেখো, পার্থক্য লেখো মানুষের ডান ফুসফুস এবং বাম ফুসফুস। বাম ফুসফুস এবং ডান ফুসফুসের যদি পার্থক্য দেখি তাহলে ডান ফুসফুস হচ্ছে তিনটি লতিযুক্ত বা তিনটি লতিযুক্ত, আর বাম ফুসফুসে আমরা দেখতে পাই এটা হলো দুইটি লতিযুক্ত। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি হবে,
মানুষের ডান ফুসফুস আমরা দেখতে পাই দুটি খাঁজ দিয়ে তিনটি লতিতে বিভক্ত, অর্থাৎ দুটি খাঁজ থাকছে এবং তিনটি লতিযুক্ত হয়ে থাকে। আর বাম ফুসফুসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটি খাঁজযুক্ত হয়ে দুটি লতিতে বিভক্ত হয়। আর কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ডান ফুসফুসটা কিন্তু বাম ফুসফুসের চাইতে তুলনামূলকভাবে বড় হয়, তুলনামূলকভাবে বড়। আর বাম ফুসফুস ডান ফুসফুসের চাইতে কিন্তু তুলনামূলকভাবে ছোট হয়। তুলনামূলকভাবে ছোট হয়। নেক্সট, পরের প্রশ্নে চলে আসি। প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য কি? প্রশ্বাসটা কি? প্রশ্বাসে আমরা কিন্তু শ্বাসবায়ু ভিতরে প্রবেশ করে, আর নিঃশ্বাস প্রক্রিয়ায় কি হয়, বায়ু অর্থাৎ ভেতরের যে বায়ু সেটা বাইরে বেরিয়ে যায়। এটাকে বলা যেতে পারে শ্বাসবায়ু, শ্বাসবায়ু বাইরে বেরিয়ে যায়। আর কি দেখতে পাই, এই যে প্রশ্বাস প্রক্রিয়া সেখানে কি হচ্ছে, ফুসফুস থেকে বাতাস ভেতরে প্রশ্বাস প্রক্রিয়া আমরা দেখতে পাই বাতাসটা কোথায় প্রবেশ করছে, ফুসফুসে প্রবেশ করছে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে কিন্তু ফুসফুস থেকে বাতাস বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কি হয়, প্রশ্বাস প্রক্রিয়ায় আমরা দেখে থাকি যে এটা অক্সিজেন গ্রহণ করে আমরা কি করছি, ফুসফুসে নিয়ে যাচ্ছি। আর নিঃশ্বাস প্রক্রিয়ায় আমরা দেখে থাকি যে ফুসফুসে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস কি হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, প্রশ্বাস প্রক্রিয়ায় বক্ষপিঞ্জর প্রসারিত হয়, বক্ষপিঞ্জর প্রসারিত হয়। আর নিঃশ্বাস প্রক্রিয়াতে কি হচ্ছে, বক্ষপিঞ্জর কিন্তু সংকুচিত হয়। তাহলে পার্থক্যতে আমরা কি দেখলাম, পার্থক্য দেখলাম প্রশ্বাস প্রক্রিয়ায় কি হচ্ছে, বাতাস আমরা অক্সিজেন গ্রহণ করছি, করে সেই শ্বাসবায়ুটা কোথায় আসছে, ফুসফুসে আসছে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শ্বসনের ফলে যে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা তৈরি হয়েছে সেটা কি হচ্ছে, ফুসফুস থেকে দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, প্রশ্বাস প্রক্রিয়ায় বক্ষপিঞ্জর প্রসারিত হচ্ছে এবং অক্সিজেন সমৃদ্ধ বায়ু ভেতরে প্রবেশ করছে। আর নিঃশ্বাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বক্ষপিঞ্জর সংকুচিত হয় এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত গ্যাস কিন্তু ফুসফুস থেকে বাইরে বেরিয়ে যায়। নেক্সট দেখো, এবার দেখো দীর্ঘ প্রশ্ন উত্তর মানে ব্রড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো, বলছে মানব শ্বসনতন্ত্রের অংশগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। মানে কি, মানুষের যে শ্বসনতন্ত্র তার মধ্যে বিভিন্ন রকমের শ্বাসঅঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা চেয়েছে। তো কি না, আমরা দেখতে পাচ্ছি মানুষের শ্বসনতন্ত্র বলতে কি বুঝি, শ্বসনে অংশগ্রহণকারী যত অঙ্গ আছে সবাই মিলিত হয়ে যে শ্বাসকার্যে সাহায্য করে এবং কি হয় না যে তন্ত্র গঠন করে তাকে আমরা বলবো শ্বসনতন্ত্র বা শ্বাসতন্ত্র। এই মানুষের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গই হলো ফুসফুস, তার সাথে আনুষঙ্গিক কিছু অঙ্গ আছে যারা মানুষের এই শ্বাসকার্যটাকে পরিচালনা করতে সাহায্য করে। তো সেই অঙ্গগুলো কি কি, প্রথম হলো নাসাপথ, প্রথম হলো নাসাপথ। এই নাসাপথটা কি না, দেখো এই যে আমরা নাকের মধ্যে দিয়ে বায়ুটাকে প্রবেশ করাচ্ছি এটাকে বলছি আমরা নাসাপথ। নাসাপথ ও নাসারন্ধ্র, তার মানে কি আমরা এই যে নাকের যে ছিদ্র দেখতে পাই অর্থাৎ যার মধ্যে দিয়ে বাতাসটাকে আমরা গ্রহণ করছি তাকে বলছি আমরা এই নাসারন্ধ্র। আর নাসারন্ধ্রের মধ্যে দিয়ে বাতাস প্রবেশ করার পর যে পথের মধ্যে দিয়ে পরবর্তী অংশে যায় সেটাকে আমরা বলবো কি নাসাপথ। এবং মুখবিবর ফ্যারিংসের সাথে সরাসরি যুক্ত থাকে কিন্তু এই নাসাপথের মধ্যে দিয়ে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা কি গলবিল।
সেটা হলো গলবিল। গলবিলে কি দেখতে পাচ্ছি না মুখগহ্বর এবং আমরা দেখতে পাচ্ছি নাসাপথ যুক্ত হয়ে গলবিল বা ফ্যারিংস তৈরি করে থাকে। ল্যারিংস শ্বাসছিদ্র বা গ্লটিস দ্বারা ফ্যারিংসের সাথে যুক্ত থাকে এবং গ্লটিস ছিদ্রের মুখে একটা তরুণাস্থি নির্মিত ঢাকনা থাকে, যেটাকে আমরা বলে থাকি কি এপিগ্লটিস। কি বলবো? এপিগ্লটিস। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভাইটাল একটা জায়গা, যে জায়গাটাতে তোমরা কিন্তু ভালো করে দেখবে অনেক সময় শর্ট কোশ্চেনও আসে যে এপিগ্লটিস কি। এবারে এই যে ঢাকনাটা, খাদ্য গ্রহণ যখন আমরা করি তখন ল্যারিংসের পথটা বন্ধ থাকে যাতে শ্বাসনালীর মধ্যে খাবার প্রবেশ করতে না পারে। নেক্সট যেটা দেখবো সেটা কি ল্যারিংস। ল্যারিংসটা কি? ল্যারিংস আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকিয়ার ওপরে অবস্থিত এক প্রকার তরুণাস্থি বিশিষ্ট উঁচু মতন একটা অংশ আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলে থাকি ল্যারিংস বা স্বরযন্ত্র। এবং এই ল্যারিংসের ভিতরে দুটো ভোকাল কর্ড থাকে, যাদের কম্পনের ফলে আমরা কি পাই? স্বর শুনতে পাই। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? ভোকাল কর্ড। নেক্সট আমরা কি পাবো? নেক্সট হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া। শ্বাসনালী বা ট্রাকিয়া অর্থাৎ এই যে শ্বাসবায়ুটা গ্রহণ করলাম, করার পর সেটা কি হচ্ছে? ধীরে ধীরে নেমে আসছে কিসের মধ্যে দিয়ে? শ্বাসনালীর মধ্যে দিয়ে। অর্থাৎ দুটো ব্রঙ্কাস মিলিত হয়ে যে নালীপথটা গ্রহণ করেছে, যার মধ্যে দিয়ে বাতাস ঢুকে যায় বা বাতাস বেরিয়ে যায়, তাকে আমরা বলছি শ্বাসনালী। নেক্সট আমরা কি পাচ্ছি? 5 নম্বরটা এখানে লিখছি, সেটা হলো ক্লোম শাখা। ক্লোম শাখা। এই ক্লোম শাখা বিষয়টা কি? ক্লোম শাখা হলো তরুণাস্থি নির্মিত যে শাখা ফুসফুসে প্রবেশ করে এবং শ্বাসকার্যে সাহায্য করে, তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্লোম শাখা বা ব্রঙ্কাই। নেক্সট চলে আসি ফুসফুস। এটাই হলো আমাদের মানুষের প্রধান শ্বাস অঙ্গ। তো এই ফুসফুস কি? আমরা দেখতে পাচ্ছি যে দুপাশে দুটো মানে একটা বলা যেতে পারে যে বড় বৃহৎ একটা অংশ, এবং এটা কি বাইরের দিকে প্লুরা নামক এক প্রকার আবরণ দ্বারা ঢাকা থাকে এবং দুটো খণ্ডক থাকে, একটা হলো ডান ফুসফুস, একটা হলো বাম ফুসফুস। এবারে এই যে প্লুরা নামক পর্দা দিয়ে ঢাকা থাকে, তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে? তার বহিস্তর এবং তার অন্তঃস্তর, এবং দুটো স্তরের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তঃপ্লুরা অঞ্চল আছে এবং সেখানে কিছু ফ্লুইড থাকে। তো যাই হোক, যকৃতের দুপাশে এই ফুসফুস অবস্থান করে এবং এই ফুসফুসের নিচে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম নামক এক প্রকার পেশি থাকে। এই পেশির সংকোচন এবং প্রসারণের ফলে দেখা যায় যে ফুসফুস চুপসে যায়, অর্থাৎ ফুসফুসও চুপসায় না, ফুসফুসের মধ্যে থাকা যে ব্রঙ্কিয়ালগুলো সেগুলো দেখা যায় চুপসে যায়, আবার দেখা যায় সেটা বাতাসপূর্ণ হয়ে ফুলে ওঠে। তো এই গেল 6টি অঙ্গ, অর্থাৎ এই 6টা অঙ্গ নিয়ে কিন্তু মানুষের শ্বসন তন্ত্র কিন্তু সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের ফুসফুসের অবস্থান, গঠন এবং কাজ সম্পর্কে লেখো। মানুষের ফুসফুস কোথায় অবস্থিত? না আমরা দেখতে পাচ্ছি ফুসফুস দুটো বক্ষগহ্বরের হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত এবং সেটা মধ্যচ্ছদার ওপরে অবস্থিত। কোথায়? না হৃৎপিণ্ডের দুপাশে, মধ্যচ্ছদার ওপরে এই ফুসফুস অবস্থিত। এই ফুসফুসের গঠন কি? না আমরা দেখতে পাচ্ছি ফুসফুস স্পঞ্জের মতন ভীষণ নরম এবং গোলাপি বর্ণের হয়ে থাকে, এবং তার মধ্যে যেহেতু প্রচুর রক্তজালকপূর্ণ হয় তার জন্য এটাকে দেখতে কিন্তু গোলাপি হয়। আর কি? এই ফুসফুসে আমরা দুটো অংশ দেখতে পাই, ডান ফুসফুস এবং বাম ফুসফুস। ডান ফুসফুসে আমরা 3টে লতি পাই, মানে 3টে লতিযুক্ত ফুসফুস হলো ডান ফুসফুস, আর বাম ফুসফুস হচ্ছে 2টি লতিযুক্ত, এবং প্লুরা নামক এক প্রকার পর্দা বিশিষ্ট হয় হচ্ছে এই ফুসফুস। ফুসফুসের বাইরে আমরা প্রাচীর সংলগ্ন যে পর্দা দেখতে পাই তাকে বলবো ভিসেরাল পর্দা, ভিসেরাল প্লুরা, এবং বক্ষ প্রাচীরের সংলগ্ন এক প্রকার পর্দা পাই যেটাকে আমরা বলবো প্যারাইটাল পর্দা। আর কি? এই ফুসফুসের মধ্যে ব্রঙ্কাস প্রবেশ করে এবং সেটা অনেকগুলো ক্লোম শাখায় ভাগ হয়ে গিয়ে ব্রঙ্কিয়ল গঠন করে। মানে কি? দেখা যায় যে এই যে যদি এটা ফুসফুস হয় তাহলে এই ফুসফুসের ভেতরে এরকমভাবে দেখা যাচ্ছে শ্বাস ইয়েগুলো পৌঁছে যাচ্ছে এবং সেখানে এরকম বেলুনের মতো আমরা কিছু অংশ দেখতে পাই, যাদেরকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিয়ল। এই ব্রঙ্কিয়লগুলো কি হচ্ছে? দেখা যাচ্ছে প্রচুর ব্রঙ্কিয়লগুলো শাখা বিশিষ্ট হয়ে গিয়ে যে
বায়ুথলি গঠন করে তাকে আমরা বলি হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই। অ্যালভিওলাই। তো এই অ্যালভিওলাই দেখা যায় যে বায়ুপূর্ণ হয়ে ফুলে যায়, আবার বায়ু যখন শূন্য হয়ে যায় তখন কিন্তু সে চুপসে যায়। আর এর কাজ কি? এই ফুসফুসের কাজ হলো যে রক্তজালক পূর্ণ হয়ে থাকে, তার মানে সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে ফুসফুসে আসে এবং ফুসফুস থেকে নিঃশ্বাস প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে বেরিয়ে যায়। আর কি হয় না, বাতাস থেকে যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি সেটা ফুসফুসে আসছে এবং ফুসফুস সেটাকে আস্তে আস্তে করে সারা দেহের কোষকলার মধ্যে প্রেরণ করছে। নেক্সট দেখো, প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে? মানব শ্বাসকার্যে ডায়াফ্রাম ও ইন্টারকস্টাল পেশির ভূমিকা আলোচনা করো। তাহলে কি বলেছে দেখো, প্রশ্বাস এবং নিঃশ্বাস কাকে বলে? প্রশ্বাস কি না, যে যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের প্রাণীদের মধ্যে পরিবেশ থেকে বাতাস গৃহীত হয় তাকে আমরা বলবো প্রশ্বাস। আর নিঃশ্বাস কি না, যে যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রাণীদের ফুসফুস থেকে নাসারন্ধ্র পথে অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত বাতাস যখন পরিবেশে ফিরে যায় সেটাকে আমরা বলবো নিঃশ্বাস। তাহলে যদি খুব সংক্ষেপে লিখি যে প্রশ্বাস, তাহলে প্রশ্বাসে কি হচ্ছে, বাতাস থেকে অক্সিজেন ফুসফুসে যায়। আর নিঃশ্বাসে কি দেখি, তার উল্টোটা, অর্থাৎ ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড দেখা যায় বাতাসে নাসাপথ দিয়ে বেরিয়ে যায়, সেটাকে বলবো নিঃশ্বাস প্রক্রিয়া। তো দেখো, মানব শ্বাসকার্যে ডায়াফ্রাম এবং ইন্টারকস্টাল পেশির ভূমিকা কি? ইন্টারকস্টাল পেশির ভূমিকা কি না, ইন্টারকস্টাল পেশি দুটি সংকুচিত হলে বুকের খাঁচার হাড় উঠে যায় এবং সেটা বক্ষগহ্বরের আয়তনটাকে বৃদ্ধি করে। তার ফলে বক্ষগহ্বরের মধ্যে বায়ুর চাপ কমে যায় এবং প্রশ্বাস বায়ু ফুসফুসে ঢুকতে পারে। তার ফলে কি হচ্ছে, বাতাসের যে অক্সিজেন যে বাতাসটা সেটা আমরা ফুসফুসে গ্রহণ করতে পারছি। আর ডায়াফ্রামের ভূমিকা কি? ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা যখন সংকুচিত হয় তখন বক্ষগহ্বরের আয়তন দেখা যায় যে ফুলে যাচ্ছে এবং প্রশ্বাস বায়ু ফুসফুসে ঢুকে যায়। তাহলে এটা গেল ডায়াফ্রামের কাজ। আর ইন্টারকস্টাল পেশির কি দেখলাম, যে বক্ষগহ্বরের আয়তন আস্তে আস্তে করে ফুলে যায় এবং ভেতর থেকে দেখা যাচ্ছে ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস বাইরে প্রবেশ করছে। নেক্সট দেখো, মানুষের শ্বাসকার্যের পর্যায় দুটি কি কি? মানুষের প্রশ্বাস পদ্ধতিটি শব্দ ছক সহ সংক্ষেপে বর্ণনা করো। তাহলে মানুষের শ্বাসকার্যের পর্যায় কি কি? দুটো, একটা হলো প্রশ্বাস বা যেটাকে বলবো আমরা শ্বাস গ্রহণ, আরেকটাকে বলবো হচ্ছে নিঃশ্বাস বা যেটাকে বলবো হচ্ছে শ্বাস ত্যাগ, সেটা হলো নিঃশ্বাস। এবারে বলছে মানুষের এই প্রশ্বাসের প্রক্রিয়া মানে কি, বাতাস থেকে অক্সিজেনযুক্ত বাতাস যখন আমরা গ্রহণ করছি তখন সেটা কিভাবে ফুসফুসের মধ্যে যাচ্ছে এবং শ্বাসকার্যে সাহায্য করছে সেই পদ্ধতিটাকে ছক সহ ব্যাখ্যা করতে হবে। কিভাবে? দেখো, প্রথমে বায়ু, অর্থাৎ বায়ুর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে অক্সিজেন আছে। সেটা প্রথমে কোথায় যাচ্ছে, নাসারন্ধ্রতে, নাসারন্ধ্রতে যাচ্ছে, অর্থাৎ নাকের যে ছিদ্র সেখানে আসছে। নেক্সট আমরা যাচ্ছি কোথায়, নাসাপথে, নাসাপথে আসছে। এই নাসাপথ থেকে কোথায় যাচ্ছে, গলবিলের মধ্যে, গলবিলের মধ্যে এই অক্সিজেন পৌঁছে যাচ্ছে। এবারে এই গলবিল থেকে কোথায় যাচ্ছে, ল্যারিংসের মধ্যে, ল্যারিংসের মধ্যে। এই ল্যারিংস থেকে কোথায় যাচ্ছে, ট্রাকিয়াতে, ট্রাকিয়া থেকে এই অক্সিজেন কোথায় যাচ্ছে, ব্রঙ্কাসে, ব্রঙ্কাসে। ব্রঙ্কাস থেকে আমরা দেখছি সেটা যাচ্ছে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওলে। এবারে এই ব্রঙ্কিওলে চলে আসার পর আমরা দেখছি কি, সেটা বায়ুপূর্ণ থলির মধ্যে অর্থাৎ অ্যালভিওলাইতে চলে আসছে বা বায়ুথলির মধ্যে। আমি এখানে বায়ুথলি লিখলাম, তোমরা অ্যালভিওলাইও লিখতে পারো।
তো বায়ুথলির মধ্যে সেই অক্সিজেন চলে আসছে এবং সেটা কোথায় চলে এলো, রক্তজালকের মধ্যে দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়লো। তাহলে এখানে কি পেয়ে গেলাম, রক্তজালক। তাহলে দেখো কিভাবে জিনিসটা ছড়িয়ে পড়ছে। প্রথম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাতাস অর্থাৎ অক্সিজেন নাসারন্ধ্র পথে, নাসাপথ হয়ে গলবিলে যাচ্ছে, গলবিল থেকে ল্যারিংস, সেখান থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাস, তারপরে ব্রঙ্কিওলে আসছে এবং সেটা ছোট ছোট থলিপূর্ণ হয়ে বায়ুথলির মধ্যে পৌঁছে যাচ্ছে, বায়ুথলি থেকে রক্তজালকের মধ্যে দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা পেয়ে গেলাম কি না, মানুষের প্রশ্বাস পদ্ধতি ছকের মাধ্যমে। আবার যদি নিঃশ্বাস পদ্ধতি চায় ঠিক উল্টোটা, অর্থাৎ রক্তজালক থেকে শুরু করে বাতাস পর্যন্ত পৌঁছিয়ে দেবে আর শুধু অক্সিজেনের জায়গায় লিখবে কার্বন ডাই অক্সাইড। নেক্সট প্রশ্ন দেখো, নিঃশ্বাস পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে সংক্ষেপে ব্যাখ্যা করো। একই পদ্ধতি যেটা বললাম। তাহলে কি হবে, প্রথম হচ্ছে কি রক্তজালক, রক্তজালক থেকে শুরু হবে, রক্তজালক থেকে কোথায় আসছে, অ্যালভিওলাইতে, অ্যালভিওলাই অর্থাৎ বায়ুথলির মধ্যে আসছে, বায়ুথলি থেকে যাচ্ছে হচ্ছে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল থেকে আসছে ব্রঙ্কাসে, ব্রঙ্কাস থেকে আসছে ট্রাকিয়ার মধ্যে, ট্রাকিয়া থেকে আসছে ল্যারিংসে, ল্যারিংস থেকে আসছে কোথায় না গলবিলে, গলবিল থেকে কোথায় যাচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে গলবিল থেকে নাসাপথ, নাসাপথে, নাসাপথ থেকে কোথায় আসছে নাসারন্ধ্রে এবং এই নাসারন্ধ্র থেকে কার্বন ডাই অক্সাইড কোথায় চলে যাচ্ছে, বাতাসে। তাহলে এই গেল নিঃশ্বাস পদ্ধতি। এবার কি বলছে, প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময় হিমোগ্লোবিন কি কি যৌগ গঠন করে, কি কি যৌগ গঠন করে, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে অক্সি হিমোগ্লোবিন, আর কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে তৈরি করে কার্বামিনো হিমোগ্লোবিন। নেক্সট পরের প্রশ্ন দেখো, সক্রিয় এবং নিষ্ক্রিয় ধূমপান কাকে বলে, ধূমপানের ক্ষতিকর দিকগুলি লেখো। সক্রিয় ধূমপান এবং নিষ্ক্রিয় ধূমপান আমরা কাকে বলবো। দেখো সক্রিয় ধূমপান কি না, ধূমপাই যখন অর্থাৎ যে ধূমপান করছে তাকে আমরা কি বলবো, ধূমপাই। ধূমপাই যখন প্রত্যক্ষভাবে কোনো সিগারেট, বিড়ি বা চুরুট এরকম ধরনের তামাক জাতীয় পদার্থ যখন সেবন করে বা গ্রহণ করে তখন সেই ধূমপানকে আমরা বলবো সক্রিয় ধূমপান। আর তাদের আশেপাশে যারা থাকে সেটা শিশু হতে পারে, অন্যান্য ব্যক্তি হতে পারে, স্ত্রীলোক হতে পারে, অর্থাৎ যারা ধূমপান করছে না কিন্তু তাদের দেহের মধ্যে সেই স্মোকিংয়ের যে ধোঁয়া বা ধূমপাইয়ের যে ছেড়ে দেওয়া যে ধোঁয়াটা সেটা যখন তাদের শরীরে প্রবেশ করছে সেইটাকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। তো এখানে বলছে ধূমপানের ক্ষতিকর দিকগুলি, ধূমপানের ফলে কি কি ক্ষতি হয়। প্রথম কথা হচ্ছে যে তামাকের ধোঁয়ার মধ্যে 70 রকমের কার্সিনোজেনিক পদার্থ থাকে। এই কার্সিনোজেনটা কি না, ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ কিছু থাকে। তো এই ধূমপান যে করছে তাদের শরীর থেকে যখন এই ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায় তাদের কিন্তু এই ধূমপানের ফলে কোনো এফেক্ট সাধারণত পড়ে না। কাদের পড়ে না, ওই যে কার্সিনোজেনটা যখন পুড়ে যায় তখন দেখা যায় যখন তারা নিঃশ্বাস প্রক্রিয়া যখন সেই বাতাসটাকে ছেড়ে দিচ্ছে তখন তাদের আশেপাশে থাকা যারা নিষ্ক্রিয় ধূমপায়ী লোক তাদের শরীরে পরোক্ষভাবে কিন্তু ওই ধোঁয়াটা চলে আসছে এবং তাদের শরীরে কিন্তু এই কার্সিনোজেন বা ক্যান্সারের একটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব দেখা দেয়। তো কি কি হয়, ফুসফুসের ক্যান্সার অর্থাৎ ফুসফুসে ক্যান্সার হতে পারে, আর কি হতে পারে, নিউমোনিয়া রোগ বা ব্রঙ্কাইটিস রোগ হতে পারে, ব্রঙ্কাইটিস। আর কি হয়, সিওপিডি, সিওপিডি, সিওপিডি মানে কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। তো সিওপিডিও কিন্তু হতে পারে। আর কি, এবার এই গেল ধূমপানের ক্ষতিকর দিক, মানে ধূমপানের সাথে সাথে এইগুলো হতে পারে। আর কি হতে পারে, হৃৎপিণ্ডের বা হৃদবাহেরও কিন্তু রোগ সৃষ্টি হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের শ্বসন তন্ত্রের চিহ্নিত চিত্রাঙ্কন করো।
তোমরা এই ছবিটাকে কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, মানে আসে বলতে আসবেই বা আসেই। তো সেই কারণের জন্য এই ছবিটাকে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আমি মোটামুটি তোমাদের এখানে একটা ডায়াগ্রাম আঁকার চেষ্টা করছি। তো দেখো, যদি খুব সায়েন্টিফিক্যালি দেখো তাহলে এটা হলো মাথা, তারপর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে করে তুমি যে এটা নাসারন্ধ্র, নাসারন্ধ্র, নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা হলো নাসাপথ, নাসাপথ। সেখান থেকে দেখা যাচ্ছে যে এটা একটা নাসাপথ বা ল্যারিংস মানে গলবিলের সৃষ্টি করে থাকে, এটাকে বলবো গলবিল। এই গলবিলটা ধীরে ধীরে দেখা যায় একটা তরুণাস্থি নির্মিত অংশ গঠন করে বা একটা বলা যেতে পারে পথ তৈরি করে, যাকে আমরা বলবো হচ্ছে এটাকে বলবো হচ্ছে ল্যারিংস। এটাকে আমরা বলবো ল্যারিংস। ল্যারিংসের পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক প্রকার বলা যেতে পারে এরকম একটা ঢাকনা মতন অংশ থাকে, যেটাকে আমরা বলবো হচ্ছে গ্লটিস। এই গ্লটিসের পর একটা লম্বাটা নলাকার অংশ থাকে, মানে অংশ আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলবো হচ্ছে ট্রাকিয়া। তো এই অংশটাতে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলবো ট্রাকিয়া, এবং এই ট্রাকিয়াতে আমরা এরকম অসংখ্য ছোট ছোট রিং বা আংটির মতো অংশ দেখতে পাই, যেগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং। এবারে এই ট্রাকিয়াটা দেখা যাচ্ছে ধীরে ধীরে চলে আসছে কোথায়, নিচের দিকে, বক্ষ গহ্বরের দিকে, এবং সেটা কি করছে এরকমভাবে ভাগ হয়ে গিয়ে কিসে ভাগ হচ্ছে না ব্রঙ্কাস, তার থেকে আমরা দেখতে পাচ্ছি ব্রঙ্কিয়ল। তাহলে এই যে ভাগটা হলো, এই ভাগটাকে আমরা কি বলবো, ব্রঙ্কাস। ব্রঙ্কাসে ভাগ হয়ে গেল। ব্রঙ্কাস দেখা যাচ্ছে সেটা আবার অনেকগুলি শাখা পোশাকায় ভাগ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো, ব্রঙ্কিয়ল, ব্রঙ্কিয়ল। এই যে ব্রঙ্কিয়লটা ভাগ হয়ে গেল, তার থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্ধক চারিপাশে এরকমভাবে ছড়িয়ে রয়েছে, যেগুলোকে আমরা কি বলবো, অ্যালভিওলাই বা বায়ুথলি। এটাকে বলবো অ্যালভিওলাই। আর এই পুরো অংশটা ঢেকে রেখেছে কে, ফুসফুস। অর্থাৎ এইখানে আমরা এরকম এক প্রকার অঙ্গ দেখতে পাবো, যেটাকে আমরা বলবো হচ্ছে ফুসফুস। এটা হলো ফুসফুস। তাহলে এটাকে আমি বললাম কি, এটা হলো ডান ফুসফুস, ডান ফুসফুস। আর এটাকে আমরা কি বলবো, বাম ফুসফুস। ছবিটা অনেকটা নিচু করে আমার আঁকা হয়ে গেছে। এর নিচে আরেক প্রকার পেশি আমরা এরকমভাবে দেখতে পাই, যেটাকে আমরা বলবো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তাহলে এই গেল ছবি, যেখানে মেন হচ্ছে বিষয়বস্তুটা যে তোমাদের এই মানে যে শ্বসনের যে পদ্ধতি বা শ্বসনতন্ত্রের যে অংশগুলো, সেগুলোকে আঁকতে হবে। কিভাবে না, নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, ল্যারিংস, গ্লটিস, ট্রাকিয়া, ট্রাকিয়াল রিং, ব্রঙ্কিয়ল, ব্রঙ্কাস, অ্যালভিওলাই, ফুসফুস, ডান ফুসফুস, বাম ফুসফুস, এবং লাস্টে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। তো এই গেল কমপ্লিট ছবি। এবং নিচে আমি যেটা দেখাতে পারছি না, তোমরা লিখবে মানব শ্বসনতন্ত্রের চিত্র বলে নিচে আন্ডারলাইন করে দেবে। যেটা আমার নিচে করা উচিত ছিল, আমি স্পেসের অভাবে সেটা করতে পারছি না। তো তোমরা নিচে সেটাকে সুন্দর করে একটা পয়েন্টিং বা হেডিং করে নিচে আন্ডারলাইন করে দেবে। তাহলে এই গেল ছবি, এবং এটাকে খুব ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট দেখো, তাহলে দীর্ঘ প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পর এবার আমরা কোথায় চলে এলাম, স্তম্ভ মেলাওতে। স্তম্ভ মেলাওতে আমরা কি দেখবো, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিল করো। কি আছে দেখো,
দেখো বাম দিকের স্তম্ভে বলছে কতগুলো শব্দ, যেমন শ্বাসমূল, ট্রাকিয়া, পত্ররন্ধ্র, অ্যালভিওলাই, ডায়াফ্রাম, শ্বাসপুষ্প। আর ডান স্তম্ভে আছে শ্বাসপেশি, উদ্ভিদের শ্বাসস্থান, ফড়িং, লবণাম্বু উদ্ভিদ, ফুসফুসের গ্যাস আদান প্রদানকারী থলি, ফুসফুসের আবরণ এবং কই মাছ। এবারে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভকে মেলাতে হবে। তো দেখো ফার্স্ট কি আছে, শ্বাসমূল। শ্বাসমূল আমরা কোথায় দেখতে পাই? ম্যানগ্রোভ জাতীয় অরণ্যে বা লবণাম্বু উদ্ভিদে। তাহলে দেখো এটা কি হবে, 1 নাম্বার, শ্বাসমূলের সাথে লবণাম্বু উদ্ভিদ। নেক্সট কি, ট্রাকিয়া। ট্রাকিয়া কাদের শ্বাসঙ্গ? পতঙ্গের শ্বাসঙ্গ। তাহলে এখানে পতঙ্গের কোনো উদাহরণ আছে কি? একটা ফড়িং আছে আর আছে কই মাছ। তাহলে কই মাছ তো মাছ, পতঙ্গ নয়, তাহলে কি হবে, ফড়িং। তাহলে এটা হলো 2 নাম্বার। নেক্সট হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র কি? উদ্ভিদের শ্বাসস্থান, অর্থাৎ উদ্ভিদ এই পত্ররন্ধ্রের মাধ্যমে শ্বাসবায়ুর আদান প্রদান করতে পারে। তাহলে এটা গেল 3 নাম্বার। নেক্সট দেখো অ্যালভিওলাই। অ্যালভিওলাইটা কি? দেখো এখানে বলছে শ্বাসপেশি না ফুসফুসের গ্যাস আদান প্রদানকারী থলি, নাকি ফুসফুসের আবরণ, নাকি কই মাছ। তাহলে অ্যালভিওলাইটা কি হবে? অ্যালভিওলাইটা হবে ফুসফুসের গ্যাস আদান প্রদানকারী থলি। তার এটা হলো 4 নাম্বার। নেক্সট হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি? এক প্রকার পেশি, যেটা ওকে আমরা বলছি হচ্ছে শ্বাসপেশি বা মধ্যচ্ছদা ডায়াফ্রাম। আর তাহলে শ্বাসপুষ্পটা কি? শ্বাসপুষ্প ক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাচ্ছি? কই মাছে। তাহলে এটা হলো 6 নাম্বার। তাহলে কি দেখো কি পেলাম? প্রথম পাচ্ছি শ্বাসমূল, কোথায় পাই? লবণাম্বু উদ্ভিদে। নেক্সট হচ্ছে ট্রাকিয়া, যার সাথে ফড়িং। পত্ররন্ধ্র কি? উদ্ভিদের শ্বাসস্থান। অ্যালভিওলাই কোথায় দেখতে পাই? ফুসফুসের গ্যাস আদান প্রদানকারী থলি। নেক্সট হলো ডায়াফ্রাম, যেটা এক প্রকার শ্বাসপেশি, এবং শ্বাসপুষ্প দেখতে পাই কই মাছের ক্ষেত্রে। নেক্সট পরের স্তম্ভটা দেখে নাও, দেহতল শ্বাসঙ্গ। দেহতল শ্বাসঙ্গ ডান দিকে আছে মশার লার্ভা, কোষ পর্দা, তরুণাস্থিযুক্ত মাছ হাঙর, হার্মিফোরা, রাজ কাঁকড়া, মানুষ, অস্থিযুক্ত মাছ রুই। তাহলে দেহতল শ্বাসঙ্গ কার? হার্মিফোরা, বোরো, এদের কিন্তু দেহতলের মাধ্যমে শ্বাসকার্য এরা চালাতে পারে। নেক্সট হলো শ্বাসনল। শ্বাসনল কাদের ক্ষেত্রে দেখতে পাই? মশার লার্ভার ক্ষেত্রে। তাহলে এটা গেল 2 নাম্বার। নেক্সট হলো ইউগ্লিনা। ইউগ্লিনার শ্বাসঙ্গের নাম কি? কোষ পর্দা, অর্থাৎ এরা কোষ পর্দার মাধ্যমে শ্বাসকার্য চালায়। নেক্সট হলো বইফুলকা। বইফুলকা আমরা কাদের দেখতে পাই বা বুকগিল কাদের দেখতে পাই? সেটা হলো রাজ কাঁকড়ার ক্ষেত্রে। তাহলে এটা গেল 4 নাম্বার। নেক্সট হলো 5 জোড়া ফুলকা। 5 জোড়া ফুলকা আমরা কাদের দেখতে পাই? তরুণাস্থিযুক্ত মাছ হাঙরের ক্ষেত্রে দেখতে পাই 5 জোড়া ফুলকা। আর 4 জোড়া ফুলকা কাদের দেখতে পাই? 4 জোড়া ফুলকা দেখতে পাই অস্থিযুক্ত মাছ রুইয়ের ক্ষেত্রে। তাহলে এটা গেল 6 নাম্বার। তাহলে ফার্স্ট কি পেলাম? দেহতল শ্বাসঙ্গ হলো হার্মিফোরা, সেকেন্ড হলো শ্বাসনল, যেটা হচ্ছে মশার লার্ভার শ্বাসঙ্গ, ইউগ্লিনার সাহায্যে ইউগ্লিনার শ্বাসঙ্গ হলো কোষপর্দা, বইফুলকা আমরা দেখতে পাই রাজ কাঁকড়াতে, 5 জোড়া ফুলকা দেখতে পাই তরুণাস্থিযুক্ত মাছ হাঙরের ক্ষেত্রে, আর 4 জোড়া ফুলকা দেখতে পাই অস্থিযুক্ত মাছ রুইয়ের ক্ষেত্রে। পরের প্রশ্ন দেখো, ব্রঙ্কাইটিস, অ্যাডামের আপেল, শ্বাসপেশি, ফুসফুস আবরক, এমফাইসিমা, হৃদবাহ ব্যায়াম। তাহলে ফার্স্ট কি? ব্রঙ্কাইটিস। এই ব্রঙ্কাইটিসটা কি? ব্রঙ্কাইটিসটা হলো কিন্তু এক প্রকার ক্লোম শাখার প্রদাহ, অর্থাৎ এটা হবে অপশান এ, অর্থাৎ ক্লোম শাখার প্রদাহকে আমরা বলছি ব্রঙ্কাইটিস। অ্যাডামের আপেল আমরা কাকে বলবো? ল্যারিংসকে। তাহলে এটা গেল 2 নাম্বার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি শ্বাসপেশি। শ্বাসপেশি আমরা কাকে বলবো? ইন্টারকস্টাল পেশিকে। তাহলে এটা গেল 3 নাম্বার। নেক্সট হলো ফুসফুসের আবরক। ফুসফুসের আবরককে আমরা কি বলি? প্লুরা। তাহলে এটা হলো 4 নাম্বার। নেক্সট হলো এমফাইসিমা। এমফাইসিমা কি? অ্যালভিওলাইয়ের বিনাশ। তাহলে এটা হলো 5 নাম্বার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হৃদবাহ ব্যায়াম। হৃদবাহ ব্যায়ামকে কিসের মাধ্যমে করব? সাঁতার এবং জগিংয়ের মাধ্যমে। তাহলে কি পেলাম? ব্রঙ্কাইটিস হচ্ছে ক্লোম শাখার প্রদাহ,
অ্যাডামের আপেল বলছি ল্যারিংসকে, শ্বাসপেশি হলো ইন্টারকস্টাল পেশি, ফুসফুসের আবরককে প্লুরা বলছি, এমফাইসিমা হলো অ্যালভিওলাইয়ের বিনাশ, এবং হৃদবাহ ব্যায়াম কিসের মাধ্যমে হয়? সাঁতার এবং জগিংয়ের মাধ্যমে। পরের স্তম্ভ দেখে নিই। মানব শ্বাসকার্যের হার, মানুষের শ্বাসকার্যের হার কত হবে? 12 থেকে 20 বার পার মিনিট, 12 থেকে 20 বার পার মিনিট। তার এটা গেল 1 নাম্বার। নেক্সট হলো প্রশ্বাস। প্রশ্বাস কি? এক প্রকার সক্রিয় পদ্ধতি, তাহলে এটা হলো 2 নাম্বার। নেক্সট দেখো, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের মাত্রা, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের মাত্রা কত? 16.4%, তাহলে এটা হলো 3 নাম্বার। নেক্সট হলো নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত নিঃশ্বাসে? 4%, তাহলে এটা হলো 4 নাম্বার। নেক্সট হলো ধূমপায়ীর কাশি। ধূমপায়ীর কাশিটা কি? এটা হলো ফুসফুসের শ্বাসকার্য নিয়ন্ত্রণ, অর্থাৎ শ্বাসকার্য নিয়ন্ত্রণ হচ্ছে ধূমপায়ীর কাশি, তাহলে এটা হলো 5 নাম্বার। আর কি আছে? নিঃশ্বাস। নিঃশ্বাস কি? এক প্রকার নিষ্ক্রিয় পদ্ধতি, তাহলে এটা হলো 6 নাম্বার। তাহলে কি পেলাম দেখো, মানব শ্বাসকার্যের হার হচ্ছে 12 থেকে 20 বার পার মিনিট, প্রশ্বাস হচ্ছে এক প্রকার সক্রিয় পদ্ধতি, নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের মাত্রা 16.4%, নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা 4%, ধূমপায়ীর কাশি হচ্ছে শ্বাসকার্য দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর নিঃশ্বাস কি? এক প্রকার নিষ্ক্রিয় পদ্ধতি। তাহলে এই গেল আমাদের সমস্ত রকমের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের এই ভিডিও। তোমরা এই ভিডিওটাকে খুব ভালো করে দেখবে, তার আগে কি করবে? অধ্যায়ের কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ার করে নেবে, তারপরে আমার এই প্রশ্নোত্তরের ভিডিওটাকে দেখবে, ভালো করে তোমরা এটাকে কিন্তু দেখবে এবং নিজেদেরকে প্রিপেয়ার করবে কি? পরীক্ষার জন্য। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি অধ্যায়ের নতুন প্রশ্নোত্তরের ভিডিও নিয়ে। টাটা।